সালামু আলাইকুম সবাইকে। আমাদের ঢাবি প্রত্যয়ের আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে একটু দেখে নিই আসলে সাউন্ড ঠিক আছে কিনা, কারণ সাউন্ড নিয়ে আমরা যথেষ্ট কনফিউশনের মধ্যে আছি। তারপরে হচ্ছে আমি আমার পরবর্তী কথাবার্তা শুরু করব। হ্যাঁ, অলরেডি আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাট ভাই ফ্রেমিংটা একটু সুন্দর হবে। ফ্রেমিং হচ্ছে বাঁকা। আপনি ফ্রেমিং ঠিক করেন। এই যে খেয়াল করেন, ফ্রেমিং হচ্ছে এই সাইডটা বাঁকা হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, আমি দাঁড়ানো একটু দেখি। তো এর আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা দাঁড়াও, না ভাই আরে ফোনটা বাঁকা হয়ে আছে। তো এর আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি ফ্রেমটাতে খেয়াল করেন। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কম্পারেটিভলি ভাই আরে ফোনটা বাঁকা হয়ে আছে। তো এর আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাঁ একটু, না 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 ভাই, একটু আগে ঠিক ছিল। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু আগে ঠিক ছিল। আপনি একটু সামনে নিয়ে আসেন প্রয়োজনে। আপনি আমাদের পুরোটা হচ্ছে ট্রাইপডটাকে সামনে নিয়ে আসেন। না ঠিক নাই, একটু আগে ঠিক ছিল। আপনি একটু সামনে আর একটু সামনে আনা যায় না ভাই? হাইড অল, কি হইল এদিকে? হাইড হচ্ছে না কেন আবার? ওকে, মুড হচ্ছে টিচিং মুড। হ্যাঁ এই তো হয়ে গেছে। হ্যাঁ বেটার, ঠিক আছে। একটু লাইটিংটা আমি দেখে নিই। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রিয়া বেগম। আচ্ছা আমাদের কথাবার্তা কি ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা রিয়া, একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে তুমি জানাই তো আপু যে ভাই হ্যাঁ আপনার কথাবার্তা ঠিকভাবে শোনা যাচ্ছে, এটা একটু কমেন্ট সেকশনে জানাই দাও। আর আমরা হচ্ছে তোমরা কাইন্ডলি সবাই লাইভটাকে একটু শেয়ার করে দাও। লাইভটাকে শেয়ার করে দিলে হচ্ছে আই গেস বেটার হবে, যেন বাচ্চা কাচ্চারাও জয়েন করতে পারে। তোমাদের বন্ধু বান্ধবকে হচ্ছে চাইলে তোমরা মেনশনও করে দিতে পারো। পরিমাণগত রসায়ন আমিও শেয়ার করে দিচ্ছি আমার ফেসবুক প্রোফাইলে এবং হচ্ছে আমাদের গ্রুপগুলোতে। তুমিও হচ্ছে তোমরাও কাইন্ডলি একটু লাইভটাকে শেয়ার করে দাও যেন সবাই দেখতে পারে, এবং কমেন্টে জানাও যে আমাদের কথাবার্তা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। ঢাবি প্রত্যয় 3.0 রাইট? হ্যাঁ এই তো, এই তো ডান। আমাদের মোটামুটি হচ্ছে আমাদের গ্রুপগুলোতেও শেয়ার করা ডান। এখন হচ্ছে আমাদের টেলিগ্রামে শেয়ার করে দেওয়ার পালা। তারপরে হচ্ছে আমরা একদম মূল পড়াশোনাতে চলে যাব। তারপরে হচ্ছে আমরা আমাদের মূল যে পড়াশোনা রয়েছে সে পড়াশোনাতে হচ্ছে চলে আসবো। টেনশন নেওয়ার কোনো কারণ নেই, টেনশন নেওয়ার হচ্ছে কোনো কারণ নেই। ওকে আছে ভাই, হ্যাঁ ঠিক আছে, ওকে যেহেতু আছে আমি হচ্ছে ঢাবি প্রত্যয়ের ক্লাসটাতে এভরিওয়ান মোটামুটি সবকিছুই ঠিকঠাক আছে। তাহলে হচ্ছে আমরা আমাদের ক্লাসের যে কথাবার্তা আছে ক্লাসের কথাবার্তা শুরু করে দিতে পারি। ওকে ভাই, তাহলে হচ্ছে সবকিছুই ওকে আছে। এখন আমি ভাবতেছি যে জ্যাকেটটা কি পরে থাকবো কিনা, না জ্যাকেটটা খুলে ফেলবো। আজকের ক্লাসে মূলত হচ্ছে আমরা অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব, এবং তোমরা যারা হচ্ছে মেডিকেলে পরীক্ষা টরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে হচ্ছে কিন্তু এই টপিকগুলো খুবই একটু ভয় টাইপেরই বিষয়। সো প্রথমে হচ্ছে আমরা একটা ক্লিন স্লাইড নিয়ে তোমাদেরকে হচ্ছে ব্যাপারগুলো বুঝাইতে চাই যে আসলে আজকে আমরা কি কি পড়বো, ঠিক আছে? সো কি কি পড়বো এটা হচ্ছে আমি আমার ক্লাসের যে পিডিএফটা তোমাদের টেলিগ্রামে দিব, সাথে হচ্ছে এই পিকটা হচ্ছে আমি অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে আমাদের প্রথমত ভাই আমাদের প্রথম কথা হচ্ছে ভাই আমাদের অধ্যায়ের নামটা কি? হ্যাঁ আমাদের অধ্যায়ের নাম কি বলতো? অধ্যায়ের নাম হচ্ছে পরিমাণগত রসায়ন। কি নাম? পরিমাণগত রসায়ন, রাইট? পরিমাণগত রসায়ন, ঠিক না? পরিমাণগত রসায়ন। আচ্ছা, তো পরিমাণগত রসায়নের মধ্যে আমাদের যে সবচেয়ে ভয়ের যে টপিকটা আছে, আমাদের সবচেয়ে ভয়ের টপিকগুলো থেকে হচ্ছে আমি একদম যেগুলো থেকে হচ্ছে অঙ্ক টঙ্ক হাবিজাবি সেগুলো আসে। যেমন প্রথম টপিক হচ্ছে ধরো শতকরা সংযুতি, শতকরা, আচ্ছা থিকনেস মনে একটু বেশি হয়ে গেছে, শতকরা
সংযুক্তি, খুবই ভালো কথা, শতকরা সংযুক্তি বা সংযুক্তি তোমরা যেটাই বলো। তারপরে হচ্ছে 2 নাম্বার যদি হচ্ছে আমরা কোনো টপিক রাখি, সেটা হচ্ছে আমাদের মূল রিলেটেড যত কিছু আছে, মূল রিলেটেড। ওকে, আচ্ছা। তো পরিমাণগত রসায়ন, এদিকে হচ্ছে আমরা গাণিতিক প্রবলেম সলভ করব না, তা কিন্তু হবে না, ঠিক না? তোমরা তাহলে হচ্ছে কি করবা, মাইন্ড করবা, তাহলে হচ্ছে গাণিতিক সমস্যা, গাণিতিক সমস্যা। ওকে, গাণিতিক সমস্যা আমরা বুঝবো আজকের ক্লাসে। এবং তারপর হচ্ছে আমরা পিপিএম পিপিবি এগুলা পড়বো, পিপিএম পিপিবি। তারপর হচ্ছে লঘুকরণ সূত্র পড়ব। কোন সূত্র? লঘুকরণ সূত্র পড়ব, লঘুকরণ সূত্র। তারপরে পড়ব হচ্ছে জারণ বিজারণ। আচ্ছা, আগে হচ্ছে আমি এদিকে একটা স্কেল টেনে নিই। ওকে, তারপর আমরা পড়ব হচ্ছে কি বললাম, তারপর আমরা পড়ব হচ্ছে জারণ বিজারণ। কি পড়ব? জারণ বিজারণ। কি বলো? জারণ বিজারণ, জারণ বিজারণ। আচ্ছা, তোমাদের বিউপি পরীক্ষার কি অবস্থা বলো তো? পরীক্ষা, প্রথম পরীক্ষা অ্যাডমিশন দিলা, কি বুঝলা আসলে? জারণ বিজারণের পর হচ্ছে আমরা পড়ব হচ্ছে মিশ্রণের পিএইচ, মিশ্রণের পিএইচ। এবং সবার লাস্টে যে জিনিসটা হচ্ছে, আমি পার্সোনালি, আমি যখন তোমাদের মতো হচ্ছে অ্যাডমিশন স্টুডেন্ট ছিলাম, আমি প্রথম বলবো না, একদম চান্স পাওয়ার পরেও আমি যে জিনিসটা সামহাউ মিস করতাম, সেটা হচ্ছে আসলে আমরা নর্মালি দেখা যায় কি, পরীক্ষাগুলো কে দেয় বলো তো? পরীক্ষাগুলো হচ্ছে বাচ্চা কাচ্চারা দেয়, কিন্তু কোনো ভাইয়া বা হচ্ছে কোনো টিচারকে দেখছো যে স্টুডেন্টদের সাথে পরীক্ষা দিতে? সো ধরো আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাই, যে আমি একটা পরীক্ষা হচ্ছে দিলাম, আর হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে পরীক্ষা দিচ্ছে, তো দুইটার মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে না? বাট স্টুডেন্ট এবং শিক্ষক যদি ক্লাসের মধ্যেই পরীক্ষা দেয়, তাহলে ব্যাপারটা কেমন হয়? আমি আসলে অনেক সময় ভাবতাম, আচ্ছা আমরাই কেন পরীক্ষা দিই, ভাইয়া কেন পরীক্ষা দেয় না, ঠিক না? আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, তো তখন হচ্ছে আমি আসলে এই ব্যাপারটা ভাবতাম যে সবসময় ভাই আমি কেন হচ্ছে পরীক্ষা দিব। হ্যাঁ ভাইয়া, রুমের লাইট অফ করে দেন। না না না, আমরা হচ্ছে এই ব্ল্যাক স্লাইডে নিব না, এটা হচ্ছে আমি এক্সট্রা জাস্ট পেজ অ্যাড করছি তোমাদেরকে বোঝানোর জন্য। আমাদের স্লাইড একটু পরে চেঞ্জ হয়ে যাবে, প্যারা নেই। সো আমি জাস্ট হচ্ছে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, যে ভাই আসলে এক্সাম, আমার যেটা পার্সোনাল ফিল হতো, যে এক্সাম কেন হচ্ছে স্টুডেন্টরা দিচ্ছে, টিচার তো এত বড় একটা বোর্ডে পড়াচ্ছে, ধরো আমি একটা হচ্ছে এত বড় বোর্ডে পড়াচ্ছি, সো আমার জন্য অনেক বড় জায়গা থাকে, ঠিক না? অনেক পেজ থাকে, আমি চাইলে হচ্ছে মুছতে পারি, হ্যান্ড করতে পারি, ত্যান করতে পারি, স্লো পড়াইতে পারি। বাট স্টুডেন্টের সাথে টিচারের যে হচ্ছে একটা এক্সাম দেওয়ার বিষয়টা, সেটা সামহাউ নাই। সো আমি যেহেতু এখন নিজে হচ্ছে পড়ানোর সুযোগ পেয়েছি, সো ভাবলাম এই জিনিসটা ইন্ট্রোডিউস করা যায় কিনা। সো এই জন্যই হচ্ছে আজকে আমি হচ্ছে মূলত যে কাজটা করলাম, সেটা হচ্ছে কি বলো দেখি, সেটা হচ্ছে যে আজকে হচ্ছে আমি তোমাদেরকে এক্সাম উইথ মেন্টর, এক্সাম উইথ মেন্টর, এই ব্যাপারটা দেখাবো, যে আমিও হচ্ছে তোমাদের সাথে এক্সাম দিব, এক্সাম উইথ মেন্টর। ভাইয়া হচ্ছে কি করবে, ভাইয়া হচ্ছে তোমাদের সাথে এক্সাম দিবে। আমি জানি ব্যাপারটা একটু উইয়ার্ড, তোমরা আগে শুনছো কিনা আমি জানি না, বাট হ্যাঁ আমি এক্সাম দিব। সো একটু পাগল টাইপের না হলে আসলে হয় না, ঠিক না? কারণ পাগল ছাড়া তো দুনিয়া চলে না, আমরা এই ব্যাপারটা জানি। সো সবাই যে থ্রুতে যায়, আমিও যদি একই থ্রুতে যাই, তাহলে সামহাউ একটু প্রবলেম হইতে পারে, তাই না? সো তোমরা হচ্ছে এই টাইপগুলো তুলছো কিনা, এই টাইপে হচ্ছে আমাদের যে গাণিতিক যত সমস্যা আছে সেগুলো সলভ করব, লঘুকরণ সূত্র, জারণ বিজারণ, তারপর হচ্ছে বিভিন্ন টাইপসের শর্টকাট, এগুলোও শিখবো। ওকে, কি শিখবো? শর্টকাটস। ওকে, লিখে দিই এদিকে, ও সরি, শর্টকাটস। আচ্ছা, এটা হচ্ছে শর্টকাটস, অনেকগুলো শর্টকাটস আছে আমাদের, সেই শর্টকাটসগুলো শিখবো। তারপর হচ্ছে মূল রিলেটেড যত কিছু আছে সেগুলো শিখবো, এবং হচ্ছে আমরা ঘনমাত্রাও কিন্তু শিখবো। কি শিখবো? আমরা হচ্ছে ঘনমাত্রা শিখবো, ঘনমাত্রা। ওকে, সো এটা হচ্ছে এদিক দিয়ে লিখি, ঘনমাত্রা, ঘনমাত্রা। ওকে, সো তোমরা এখন একটু আমাকে জানাও যে হচ্ছে কথাবার্তা ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা, যে হ্যাঁ ভাই আপনার কথাবার্তা হচ্ছে ঠিকভাবে বোঝা গেছে, এবং আমি একটু সরলে হচ্ছে তোমরা ব্যাপারগুলো আসলে বুঝতে পারবা, যে হ্যাঁ আমি হচ্ছে ভাই আপনার জিনিসপত্রগুলো একটু রিলেট করতে পারছি। ওকে,
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম শামসুল হক, কি অবস্থা, কেমন আছো? সো আমার কথাবার্তা তোমরা বুঝতে পারতেছো কি না একটু হচ্ছে ভাইয়ের সাথে একটু রেসপন্স করার চেষ্টা করিও। রেসপন্স করলে কি হবে যে তোমার পড়াটা আমি বুঝতে পারবো যে তুমি ইফেক্টিভলি পড়ছো কি না, অ্যান্ড আমি এটাও বুঝতে পারবো যে খাতা কলম নিয়ে সাথে পরে নোট করবো। এটা আবার কি, এটা একটা হইলো? ভাই ব্লু কালার দেখা যায় না। ওকে, ব্লু কালার তাহলে চেঞ্জ করে দিচ্ছি, কারণ তোমাদের জন্যই আমরা অলওয়েজ আছি। ধরো আজকে যদি তোমরা না থাকতা, কেউ আমাকে চিনতো না। So তোমরা যেটা বলবা সেটাই, কারণ তোমাদের থ্রোতেই তো আমরা, রাইট? তাহলে আমি হচ্ছে একটা ওকে, এই কালারটা একটু নেই। এদিকে আমাদের টপিকটা ছিল জারণ বিজারণ, জারণ বিজারণ। ওকে, সো এখন সবকিছু দেখা যাচ্ছে কিনা একটু ভাইয়াকে কনফার্ম করে দাও যে হ্যাঁ ভাইয়া এখন হচ্ছে আপনি যা যা বলছেন সবকিছু হচ্ছে দেখা যাচ্ছে। তো আশা করি এখন হচ্ছে সবকিছু দেখা যাওয়ার কথা। তো তোমরা হচ্ছে ব্যাপারগুলো একটু নোট ডাউন করে ফেলো। নোট ডাউন করে ফেলা হচ্ছে খুবই ভালো হবে। নোট ডাউন করলে কি খুবই ভালো হবে। আচ্ছা দাঁড়াও, আমি হচ্ছে জ্যাকেটটা খুলে ফেলি, জ্যাকেটটা খুলে ফেলি, তা না হলে হচ্ছে নিজের কাছেই পেইন মনে হচ্ছে। ওকে, সো তোমরা হচ্ছে নোট ডাউন করছো কিনা এটা একটু এনশিওর করো, এবং কথাবার্তা হচ্ছে ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে আশা করি। সো আমরা হচ্ছে এরপরে হ্যাঁ অল ক্লিয়ার, গ্রেট। সো এখন হচ্ছে আমরা আমাদের পড়ানোতে চলে যাই, এবং হচ্ছে আমি আমার হচ্ছে পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে তোমাদের শিহাব ভাইয়া, এটা তোমরা অনেকেই জানো। তো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলা, এবং আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। ওকে, হ্যাঁ এখন চেঞ্জ হয়ে গেছে না? ওকে, আমার ওই পাশে দরকার। হ্যাঁ, সো আমি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, এবং আজকের ক্লাসটাতে তোমাদের সাথে সারাক্ষণ থাকবো, এবং তোমরা হচ্ছে যত প্রশ্নগুলো আছে সেই সুন্দর প্রশ্নগুলো আমাদেরকে করে ফেলবো। সো আমাদের প্রথম টপিক ছিল হচ্ছে শতকরা সংযুক্তি। সো শতকরা সংযুক্তির ক্ষেত্রে আমি তো শুরুতে একটা অঙ্ক দিয়ে শুরু করছি যে কপার সালফেটে বলো দেখি কি বললাম, কপার সালফেটে সালফারের আসলে শতকরা পরিমাণ কত? সালফারের শতকরা পরিমাণ কত? সালফারের শতকরা পরিমাণ কত? এটা হচ্ছে একটা প্রশ্ন। তো এখন আমার তো হচ্ছে শতকরা সংযুক্তি নির্ণয় করার একটা টেকনিক আছে। শতকরা সংযুক্তি নির্ণয়ের টেকনিকটা হচ্ছে, ভাই আমি হচ্ছে এত বইয়ের হ্যান ত্যান কঠিন নিয়ম করে পড়াতে চাচ্ছি না, কারণ বইয়ে সবকিছু লেখা আছে। বাট আমি চাচ্ছি যে তোমাকে অন্য একটু ওয়েতে চিন্তা করাইতে, যে একটু শর্টকাটে বা একটু মজা দিয়ে কিভাবে পড়ানো যায়, ঠিক আছে? সো একটু খেয়াল করো তো। সো কার শতকরা সংযুক্তি বলছে ভাইয়া? সালফারের, ঠিক না? কার শতকরা সংযুক্তি বলছে ভাইয়া? সালফারের। তাহলে এই ক্ষেত্রে যার শতকরা সংযুক্তি, কি বললাম? যার শতকরা সংযুক্তি সে উপরে, যার শতকরা সংযুক্তি সে হচ্ছে উপরে, যার শতকরা সংযুক্তি সে উপরে, ডিভাইডেড বাই টোটাল ভর। টোটাল কি? ভর। যার শতকরা সংযুক্তি তার ভর, তার ভর ডিভাইডেড বাই কি বললাম? ডিভাইডেড বাই টোটাল ভর, ডিভাইডেড বাই টোটাল ভর। তাহলে শতকরা সংযুক্তি বলতে শতকরা মানে কি ভাই? 100 না? ইন্টু 100। তাহলে আমাদের সূত্র হচ্ছে কি? আমাদের সূত্র হচ্ছে যার শতকরা সংযুক্তি তার ভর ডিভাইডেড বাই টোটাল ভর ইন্টু 100, ঠিক আছে? আচ্ছা, খুব সহজ কথা। এখন কপার সালফেট আর সালফারের ভর, তাহলে যার শতকরা সংযুক্তি, সালফারের শতকরা সংযুক্তি, তাহলে সালফারের ভর আমরা বসাবো। খুবই ভালো কথা, তাহলে আমরা সালফারের ভর হচ্ছে বসাই। তো সালফারের ভর কত? সালফারের ভর হচ্ছে 32। খুবই সুন্দর কথা। আচ্ছা, এখন কপার সালফেট, হ্যাঁ, তো কপার সালফেটের টোটাল হচ্ছে ভাইয়া কি? কপার সালফেটের টোটাল ভর কত? কপার সালফেটের টোটাল ভর দেখো ওইদিকে লেখা আছে, কপারের হচ্ছে ভর 63.5, সালফারের হচ্ছে কত? 32, আর অক্সিজেন হচ্ছে 16। তো 4 16 কত? 64। এই টোটাল হচ্ছে 159.5। এখন আমরা কপারের সালফেটের ভরটা ডিরেক্ট মুখস্থ করে ফেলবো, 159.5। হ্যাঁ, কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে আমরা কি 159.5 ধরে করব? না ভাইয়া, আমরা অঙ্ক করার ক্ষেত্রে কত ধরে করব? আমরা অঙ্ক করার ক্ষেত্রে সেটাকে ধরবো 160। কত ধরবো? 160, যেন আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। তাহলে আমরা এদিকে যদি হচ্ছে 160 ধরে করি, 160 ধরে যদি করি, তাহলে হচ্ছে একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো ভাইয়ের সাথে। হ্যাঁ, তাহলে 160 ধরে যদি করি, দাঁড়াও, তাহলে 160 ধরে যদি করি যে 32/160 ইন্টু কত? আমি এটাকে অন্য কালার দিয়ে লিখি, ইন্টু 100, ঠিক না? ইন্টু 100। খুব সুন্দর কথা। এখন হচ্ছে ভাই আমাদের তো কাটাকাটি করতে হবে, রাইট? হ্যাঁ, সো চলো আমরা কাটাকাটি করি। সো 32/160
160। তো একটু দেখো, আমরা যদি হচ্ছে 16 দিয়ে কাটি, দেখো তো 16 দিয়ে কাটলে কত, এদিকে থাকে 10, 16 দিয়ে কাটলে হচ্ছে 16 দুগুণা 32। তো 2কে যদি আবার কাটি, এদিকে থাকে 5, আর 5কে যদি 100 দিয়ে কাটি থাকে হচ্ছে 20। তাহলে এমন একটা অ্যান্সার আসবে, যে অ্যান্সারটা কি থাকবে, এমন একটা অ্যান্সার আসবে যে অ্যান্সারটা হচ্ছে 20 থেকে একটু বড় হবে। 20 থেকে একটু বড়, কেন 20 থেকে একটু বড়? একটু বড়, হ্যাঁ এখন বলেন তো ভাইয়া 20 থেকে একটু বড় কেন? 20 থেকে একটু বড়, 20 থেকে একটু বড় কেন? 20 থেকে একটু বড় কারণ হচ্ছে ভাইয়া, আমাদের তো এদিকের মান 160 না, আমাদের মান ছিল 159.5। তাহলে এই জন্য 20 থেকে একটু বড় হবে, খুবই কমন সেন্স। তাহলে হচ্ছে অ্যান্সারটা ধরো অ্যারাউন্ড হচ্ছে 20, এই তো একটু বড় মানে কত, 20.06 বা 5 এরকম আশেপাশে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের শতকরা সংযুক্তির পরিমাণ। এদিকে কি করা আছে, এই তো করাই আছে, এই যে 20.06 বা 05 এরকম হচ্ছে অঙ্কটা আমাদের চলে আসবে। তো তোমরা হচ্ছে এই প্রশ্নটার উত্তর বুঝতে পারছো কিনা, যে কিভাবে সলভ করতে হয়, এটা হচ্ছে কাইন্ডলি একটু ভাইয়াকে জানাও যে জি ভাইয়া আপনি আসলে যেটা বলার চেষ্টা করেছেন আমি ভাইয়া বুঝতে পারছি। এই তো, হ্যাঁ, তো বুঝতে পারলে একটু হচ্ছে ওয়াই লিখে জানাই দাও যে জি ভাই বুঝতে পারছি। তাহলে যে পরের আর একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা হচ্ছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? বুঝতে পারলো যে কাইন্ডলি ওয়াই লিখে জানাই দাও যে জি ভাই বুঝতে পারছি। বুঝতে পারলে কাইন্ডলি ওয়াই লিখে জানাই দাও, অ্যান্ড ইনশাআল্লাহ আজকের ক্লাস করলে পরিমাণগত রসায়নের টপিক তোমার যথেষ্ট ভালোভাবে ক্লিয়ার হবে, এটা হচ্ছে আমাদের বিশ্বাস, ঠিক আছে? তো ঢাবির জন্য কোনো প্যারাই হবে না আশা করছি। সো তোমরা হচ্ছে একটু কমেন্ট সেকশনে জানাই দাও যে জি ভাই বুঝতে পারছি। তাহলে হচ্ছে আমি পরের টপিকে চলে যাচ্ছি। ওকে, এখন আসো আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভাই সরি, যে ক্যালসিয়াম কার্বনেটে কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ কত? ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়াম কার্বনেটে কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ কত? এটা একটা প্রশ্নবোধক হবে। আচ্ছা, এটা চলো একটু সলভ করি। আচ্ছা, খেয়াল করো, খুব মনোযোগের সাথে খেয়াল করো। ওকে, দেখো ক্যালসিয়াম কার্বনেটে কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ, তাহলে কার শতকরা পরিমাণ? কার্বন ডাই অক্সাইডের। তাহলে উপরে থাকবে কি আমার? উপরে থাকবে হচ্ছে আমার কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইডের ভর কত? আমি জানি 44। ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? দেখো তো, ক্যালসিয়ামের ভর হচ্ছে 40, কার্বন ডাই অক্সাইড হচ্ছে 12, আর অক্সিজেন হচ্ছে 16, তাহলে 3 16 48। তাহলে টোটাল কত হয়? টোটাল হচ্ছে 100। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 100, এবং এই জিনিসটা তোমরা মুখস্থ রাখবা যে ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? 100। তাহলে 44 ভাগ 100 ইন্টু 100, তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার হচ্ছে 44%। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের শতকরা হচ্ছে কি পরিমাণ, ক্যালসিয়াম কার্বনেটে কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ কত? 44%। এবং আমার যে জিনিসটা মনে হয় যে তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো তোমরা কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি, গ্রেট। সো এই প্রশ্নটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, দ্যাটস ওয়াই কিন্তু আমি জিনিসটা অ্যাড করার চেষ্টা করেছি। ওকে, তো চলো এখন হচ্ছে আমরা মূল সম্পর্কে ব্যাপারগুলো জানি, যে আসলে মূল জিনিসটা কি। আচ্ছা, মোল মানে আমরা নরমালি যে জিনিসটা জানি যে নাম্বার অফ অ্যাভোগাড্রো। মোল মানে আমরা সবসময় কি জানি? মোল মানে আমরা জানি হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। মোল মানে আমরা কি জানি? মোল মানে আমরা জানি হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো। সো নাম্বার অফ অ্যাভোগাড্রো কি? 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। নরমালি হচ্ছে মোল বলতে এটা জানি, কিন্তু মোল বলতে দিকে অনেকগুলা জিনিস আছে, এবং যতগুলা জিনিস আছে সবগুলা জিনিস হচ্ছে আজকে তোমাদেরকে বুঝাই দিব, ঠিক আছে? তাহলে খেয়াল করো তো, n হচ্ছে কি নরমালি মোল আমরা জানি। এখন n কে আমরা লিখতে পারি n বাই n এ। n কে আমরা কি লিখতে পারি? n বাই n এ। এই n মানে কি? n মানে হচ্ছে যে সংখ্যা, মানে কতটা পরমাণু আছে, কতটা অণু আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই জিনিসটা বের করব। আর n এ তো নাম্বার অফ অ্যাভোগাড্রো, এটা আমরা সবাই জানি, তাও হচ্ছে লিখে দেই অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা, খুব সুন্দর কথা। এছাড়া হচ্ছে আমাদের n সমান কি লিখতে পারি আমরা? w বাই m। w মানে কি? w মানে হচ্ছে যে ভর, আর m মানে হচ্ছে যে মোলার ভর বা আণবিক ভরটা আসলে কত, ঠিক আছে? যে মোলার ভর বা আণবিক ভর। আচ্ছা, তাহলে v কি? v হচ্ছে গ্যাসের আয়তন, এসটিপির ক্ষেত্রে 22.4 লিটার, এসিটিপির ক্ষেত্রে, আচ্ছা এসিটিপির ক্ষেত্রে 22.8। হ্যাঁ, এসিটিপির ক্ষেত্রে যে এই যে সূত্রটা আমি লিখলাম 22.8, এই জিনিসটা কি ঠিক আছে কিনা একটু কমেন্টে জানাও তো, একটু কমেন্টে জানাও তো দেখি এই জিনিসটা ঠিক আছে কিনা। এই জিনিসটা একটু আমাকে জানাও। এই যে আমি জিনিসটা লিখলাম, এই জিনিসটা কি ঠিক আছে? এই জিনিসটা ভাইকে হচ্ছে কমেন্ট সেকশনে জানাও।
এটা ঠিক আছে কিনা এই জিনিসটা একটু কমেন্ট সেকশনে জানাও। না, ঠিক নাই, ঠিক নাই, ঠিক নাই কেন? কারণ এসএটিপির ক্ষেত্রে এটা হচ্ছে 24.8। এসএটিপির ক্ষেত্রে ব্যাপারটা কত? ব্যাপারটা হচ্ছে 24.8, ঠিক আছে, 24.8। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে এসটিপির ক্ষেত্রে এই সূত্র দিয়ে করব এবং এসএটিপির ক্ষেত্রে এই সূত্র দিয়ে করব, এবং ব্যাপারটা খেয়াল করো, ব্যাপারটা কি, ভি এর মান কিন্তু দিয়ে কিসে আছে, লিটারে আছে, ঠিক আছে। এবং এন সমান সমান কি লিখতে পারি আমরা, এসভি লিখতে পারি, যেদিকে কিন্তু ভি কিন্তু লিটারে, ঠিক আছে, যেদিকে কি ভি হচ্ছে লিটারে। আমি জাস্ট হচ্ছে এগুলো একটু দাগ দিয়ে দিই যেন তোমরা হচ্ছে বুঝতে পারো। এবং আমরা দেখো এই সূত্রটা কিভাবে আসলো, এই সূত্রটা যদি একটু বুঝাইতে চাই, ধরো আমরা একটা জিনিস জানি, আমরা একটা কি জানি, আমরা একটা জিনিস জানি হচ্ছে পিভি সমান সমান এনআরটি। তাহলে আমরা পিভি সমান সমান এনআরটি যদি জানিয়ে থাকি, পিভি সমান এনআরটি জানলে এন সমান সমান আমরা কি লিখতে পারি, এন সমান সমান তখন আমরা লিখতে পারি না পিভি বাই আরটি, অবশ্যই লেখা যায়। এটাই আসলে এদিকে লেখার চেষ্টা করছি, এটাই আসলে এদিকে লেখার চেষ্টা করছি। তো এই যে পিভি বাই আরটি সমান সমান হচ্ছে এন। সো এই জিনিসপত্র দিয়ে হচ্ছে মোটামুটি অঙ্কগুলো আসে, এন্ড তোমাদের প্যারা খাওয়ার কোনো কারণ নাই, আমি তোমাদেরকে বুঝাই দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে এই কি হইলো, 72 গ্রাম পানিতে হচ্ছে অণুর সংখ্যা কত আর পরমাণুর সংখ্যা কত। আচ্ছা, তো 72 গ্রাম হচ্ছে পানিতে অণুর সংখ্যা কত আর পরমাণুর সংখ্যা কত, এরকম এদিকে হাবি যাবি কেন আসছে এটা আমি জানি না। আচ্ছা, 72 গ্রামে হচ্ছে অণুর সংখ্যা আর হচ্ছে পরমাণুর সংখ্যা। তাহলে হচ্ছে 72 গ্রাম পানিতে হচ্ছে অণুর সংখ্যা আর পরমাণুর সংখ্যা, এই ব্যাপারটার ক্ষেত্রে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? দেখো এই জিনিসটার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে এন বা এন এ সমান সমান ডাব্লিউ বাই এম, এবং আমাদের এদিকে কিসের মান বের করতে হবে, জাস্ট এন এর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে, এন এর মান বের করতে হবে। এখন চলো আমরা হচ্ছে এন এর মান একটু বের করে ফেলি। এখন আমরা একটু এন এর মান বের করে ফেলি, তাহলে আমরা এদিক থেকে লিখতে পারি এন সমান সমান ডাব্লিউ বাই এম ইন্টু কত, ইন্টু হচ্ছে এন এ, রাইট? খুব ভালো কথা লিখতে পারি। এখন ডাব্লিউ বাই এম, এদিকে ভাই ডাব্লিউ এর মান দেওয়া আছে না, ডাব্লিউ মান কত, এটাই হচ্ছে তো ডাব্লিউ মান, এটা কিসের মান, এটাই তো ডাব্লিউ এর মান, ঠিক না, এটা হচ্ছে ডাব্লিউ এর মান। তাহলে ডাব্লিউ এর মান হচ্ছে 72, খুব ভালো কথা। এম এর মান কত, এটা কি আছে, পানি, তো পানিতে হচ্ছে এম, এম সমান সমান তাহলে কত, 18, পানির ভর তো 18 আমরা সবাই জানি, তাই না, আমরা সবাই জানি, খুব ভালো কথা। ইনটু হচ্ছে এন এ, এন এটা এনেই থাকুক, এন এটা কি এনেই থাকুক, কোনো প্যারা নাই। তাহলে 72 ভাগ 18 সেটাকে আমরা কত লিখতে পারি, 72 ভাগ 18 হচ্ছে, দেখো 18 কে হচ্ছে 72 দিয়ে কাটো, তাহলে 4 18 হচ্ছে 72, তাহলে অ্যান্সারটা আসবে 4 এন এ। তো আমাদের অ্যান্সার কি আসলো, আমাদের অ্যান্সার আসছে 4 এন এ। আমাদের অ্যান্সার কি আসলো ভাইয়া, আমাদের অ্যান্সার আসছে 4 এন এ। সো তুমি যদি হচ্ছে জাস্ট 4 এন এ তোমার রিটেন পরীক্ষাতে লিখে দাও তাহলে কিন্তু হয়ে যাবে, এটা তো আহামরি কিছু না। এবং তুমি যদি বলো যে না ভাই আমি 4 এন এ লিখতে চাই না, আমি হচ্ছে ক্যালকুলেশন করতে চাই, ঠিক আছে, তো ক্যালকুলেশন করো 4 এন এ, তাহলে 4 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তো এই ক্ষেত্রে এত কাহিনী করার কিছু নাই, 424 জাস্ট এমনি লিখবা, 24 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তো আশা করি হচ্ছে তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এবং এটা কিন্তু কার ক্ষেত্রে, এটা কিন্তু অণুর সংখ্যার ক্ষেত্রে। কার সংখ্যা, অণুর সংখ্যা, অণুর অণুর সংখ্যা। এখন যদি আমি হচ্ছে সেম ভাবে হচ্ছে তোমাকে আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া বলো তো পরমাণুর সংখ্যা কত, আচ্ছা তোমরা আমাকে একটা জিনিস বলো তো, পানির অণুতে কয়টা পরমাণু আছে, পরমাণুর সংখ্যা। আচ্ছা, পানিকে যদি হচ্ছে আমি একটু আঁকতে চাই, হ্যাঁ পানিকে হচ্ছে তুমি এখন ভাববা যে ভাই পানিকে আবার কিভাবে আঁকবেন, এটা আবার কি বলেন ভাই, পাগল হয়ে গেছেন নাকি? আচ্ছা দেখো পানিকে একটু আঁকি, একটা অক্সিজেন, সাথে কি আছে, দুই পাশে দুইটা ছোট্ট বন্ধু হিসেবে দুইটা হাইড্রোজেন আছে, ঠিক না, হ্যাঁ তো হাইড্রোজেন আছে, তাহলে একটা অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন, তাহলে পরমাণু কয়টা হলো, 3টা। তাহলে আমরা যদি এদিকে অণুর সংখ্যা পাই, তাহলে অণুর সংখ্যাকে হচ্ছে জাস্ট হচ্ছে আমরা 3 দ্বারা গুণ করে দিলে হয়ে যাবে না, অবশ্যই হয়ে যাবে। তাহলে পরমাণুর সংখ্যা কত, অণুর সংখ্যার ইন্টু 3, তাহলে আমাদের অণুর সংখ্যা কত ছিল, পোলাপান বলো অণুর সংখ্যা কত ছিল, অণুর সংখ্যা ছিল আমাদের, অণুর সংখ্যা ছিল আমাদের 4 এন এ। আচ্ছা তাহলে আমাদের পরমাণুর সংখ্যা এখন কত আসবে, পরমাণুর সংখ্যা, তাহলে পরমাণুর সংখ্যা কত আসবে, 4 ইন্টু 3 এন এ, 4 ইন্টু 3 এন এ।
এটা আসবে কিনা এই কমেন্টে জানাও, এটা আসবে কিনা। ফোর ইন্টু থ্রি এন এ, এটাই তো আসবে ঠিক না? তাহলে আমাদের পরমাণু সংখ্যা এখন কত হবে? তাহলে আমাদের পরমাণু সংখ্যা এখন কত হবে খেয়াল করো তো, 4 ইন্টু 3 তার মানে 12 এন এ। তো তোমরা এটাকে 12 এন এ আকারে রাখতে পারো, অথবা যদি মান বসাও এন এর 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তাহলে 6 বারে কত 72 ইন্টু 10 টু দি পাওয়ার 23। সো এই হচ্ছে আসলে পরমাণুর সংখ্যা। তো তোমরা হচ্ছে বুঝতে পারছো কিনা, এটা কিন্তু শুধু যে হচ্ছে তোমার এমসিকিউতে আসবে, এটা কিন্তু রিটেনের জন্য আসতে পারে। তো তোমরা হচ্ছে আমার কথা ঠিকভাবে বুঝতে পারছো কিনা এই জিনিসটা একটু জানাই দাও, যে জি ভাই আপনার কথা হচ্ছে আমি বুঝতে পারছি। তোমরা হচ্ছে ভাইয়ের কথা ঠিকভাবে বুঝতে পারছো কিনা এই জিনিসটা একটু কমেন্ট সেকশনে জানাই দাও, তাহলে হচ্ছে আমরা ইনশাল্লাহ পরবর্তী আলাপে চলে যাব, ঠিক আছে? আশা করি তোমরা হচ্ছে এমসিকিউ গুলো বুঝার কথা, এগুলো হচ্ছে এত রকেট সায়েন্স কিছু না। জাস্ট হচ্ছে আমরা এদিকে কি করলাম, আমাদের বেসিক আইডিয়া হচ্ছে আমরা আমাদের অণুর সংখ্যা বের করলাম, এবং আমরা জানি পানিতে 3টা পরমাণু আছে, জাস্ট 3 দিয়ে গুণ করলাম, দ্যাটস ইট। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের সংখ্যা চলে আসলো, এটা আমাদের কিসের সংখ্যা চলে আসলো বলো তো? এটা হচ্ছে আমাদের চলে আসলো পরমাণুর সংখ্যা। কিসের সংখ্যা? আচ্ছা, এটা আমাদের চলে আসলো হচ্ছে পরমাণুর সংখ্যা। ওকে, এটা আমাদের চলে আসলো হচ্ছে পরমাণুর সংখ্যা। সো আমাদের হচ্ছে অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, এই ব্যাপারগুলো কিন্তু বের করে ডান। ওকে, তো আমরা হচ্ছে এখন চলো পরবর্তীতে আগাই। পরবর্তীতে হচ্ছে ঘনমাত্রা। আচ্ছা, তো ঘনমাত্রা আসলে অনেকগুলা জিনিসপত্র আছে। ঘনমাত্রা কি আছে? অনেকগুলা জিনিস আছে, অনেকগুলা টাইপ আছে। যেমন একটা হচ্ছে মোলারিটি, একটা হচ্ছে কি মোলারিটি, একটা হচ্ছে কি ভাই মোলারিটি, একটা হচ্ছে এটা কি বলে, এটাকে বলা হয় মোলারিটি। আচ্ছা, তো মোলারিটি মানে আমরা এটাকে বলতে পারি দ্রব বাই দ্রবণ। কি বলতে পারি? দ্রব বাই দ্রবণ। আর মোলারিটি হচ্ছে দ্রব বাই দ্রাবক, এবং আরো অনেকগুলা কিন্তু আমাদের প্যারামিটার আছে, পিপিএম, পিপিবি, শতকরা, নরমালিটি, ফর্মালিটি, হ্যান ত্যান অনেক কিছু আছে, সেটা হচ্ছে দ্রব বাই দ্রবণ হবে। এটা হচ্ছে জাস্ট হয় না যে ম্যাম আমাদের আসলে রেস্টুরেন্টে এই মিলগুলো আছে, এরকম হয় না? সো এটা হচ্ছে ওই যে ঘনমাত্রা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের মধ্যে এই মিলগুলো আছে। বুঝতে পারছো? আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, সো এবার চলো হচ্ছে আমরা আমাদের পরবর্তী কনসেপ্টের দিকে আগাই। সো পরবর্তী কনসেপ্ট হচ্ছে মোলারিটি এবং প্রমাণ দ্রবণ। আচ্ছা, প্রমাণ দ্রবণ মানে কি? প্রমাণ দ্রবণ মানে হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা আমরা জানি। মানে প্রমাণ মানে কি? আমি আচ্ছা প্রমাণ করলাম, হ্যাঁ আমি প্রমাণ করলাম শিহাব ভাই একজন ভালো মানুষ, তার মানে কি তোমরা এটা জানলা যে শিহাব ভাই ভালো মানুষ, যেহেতু আমি প্রমাণ করছি, ঠিক না? আচ্ছা, তাহলে প্রমাণ দ্রবণ কি? যে দ্রবণের ঘনমাত্রা জানা সেটা হচ্ছে আমাদের প্রমাণ দ্রবণ, যে দ্রবণের ঘনমাত্রা জানা সেটা হচ্ছে আমাদের প্রমাণ দ্রবণ। আচ্ছা, তাহলে মোলারিটি কি? মোলারিটি হচ্ছে স্থির তাপমাত্রা চাপে হ্যান ত্যান এত আলাপের বাদ দাও প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে। এটি হচ্ছে মেন আলাপ, প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে। আচ্ছা, এই সূত্রটা আসলো কিভাবে? এই সূত্র আসছে ওই যে মনে আছে আমরা পড়ছিলাম কি, আমরা পড়ছিলাম খেয়াল করো, একটু খেয়াল করো, আমরা পড়ছিলাম কি? আমরা পড়ছিলাম হচ্ছে n সমান সমান এসভি, পড়ছিলাম না? পড়ছিলাম। তাহলে n সমান সমান এসভি থেকে আমরা ওই সূত্রটা আনতে পারি। ওই সূত্রটা আমরা কি করতে পারি? আনতে পারি। কিভাবে আনতে পারি খেয়াল করো তো একটু ভাইয়ারা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমরা অবশ্যই বুঝতে পারবা। একটু মনোযোগ দিয়ে ভাইয়ের সাথে খেয়াল করো। আচ্ছা, আমরা যদি হচ্ছে লিখি, কি লিখি? n সমান সমান এসভি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। অবশ্যই ভিটা কিসে? লিটারে। খুবই ভালো কথা, n সমান সমান এসভি, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে n কে আমরা আবার লিখতে পারি না? n কে আমরা কি লিখতে পারি? n কে আমরা লিখতে পারি w বাই m। n কে আমরা কি লিখতে পারি? w বাই m। তাহলে w বাই m সমান সমান এসভি, অবশ্যই লেখা যায়। আচ্ছা, এই এমটাকে তো আমরা ওই পাশে নিতে পারি না? অবশ্যই নিতে পারি। তাহলে ওই পাশে নিলে আমাদের কি আসে? W সমান সমান এস এম ভি লিটারে। আচ্ছা, তো লিটারকে যদি আমরা মিলি লিটারে নিতে চাই তাহলে কি করতে হবে? কিছুই করতে হবে না, জাস্ট হচ্ছে 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে W ইকুয়াল টু এস এম ভি ভাগ 1000, যখন হচ্ছে ভিটা কিসে? ml এ। এইভাবে হচ্ছে আমাদের মূলত সূত্রটা আসছে, এইভাবে হচ্ছে কি আমাদের সূত্রটা আসছে। সূত্রটা হচ্ছে তোমাদের জাস্ট ডেরিভেটিভসটা আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করলাম। তোমরা হচ্ছে w ইকুয়াল টু smv বাই 1000 এই সূত্র মুখস্থ করলেই
এই সূত্র মুখস্থ করলেই ব্যাপারটা একদম ইজি পিজি লেমন স্কুইজি হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এককটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একক, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একক, এটা হচ্ছে একক, ঠিক আছে না? একক, এই হচ্ছে আমাদের মূল কথাবার্তা। এখন তোমার হচ্ছে হয় না যে ভাই আমার হচ্ছে একটা পাঞ্জাবির দোকান আছে, আমার পাঞ্জাবির দোকানে অনেক টাইপের পাঞ্জাবি আছে। কি কি টাইপের পাঞ্জাবি আছে? ধরেন কোনোটা হচ্ছে শেরওয়ানি আছে, কোনোটা হচ্ছে কাবলি আছে, কোনোটা হচ্ছে এমব্রয়ডারি আছে, কোনোটা প্রিন্ট আছে, কোনোটা সিল্কের আছে, কোনোটা হচ্ছে জর্জেটের আছে, কোনোটা পুঁতিযুক্ত আছে, কোনোটা সলিড কালার আছে, কোনোটা হলুদের পাঞ্জাবি আছে, হ্যান ত্যান বহুত কিছু আছে না, আছে। তাহলে এখন ভাই মোলারিটির মধ্যে অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক টাইপ আছে। তো আমরা হচ্ছে একটু টাইপগুলো জানার চেষ্টা করি। আমরা হচ্ছে কি একটু টাইপগুলো জানার চেষ্টা করি। প্রথমে হচ্ছে মোলার। মোলার মানে হচ্ছে কি, মোলারিটি কত? মোলারিটি হচ্ছে 1। আচ্ছা বলো তো সেমি মানে কি? সেমি, ধরো ফাইনাল, সেমিফাইনাল। সেমিফাইনাল মানে কি? ফাইনালের অর্ধেক, ঠিক না? মানে এটার পরেই তো ফাইনাল, ঠিক না? তাহলে সেমি মানে কি? সেমি অর্ধেক। আচ্ছা তাহলে সেমি মোলার মানে 0.5। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ডেসি মানে কি? ডেসি মানে 10। ডেসি মানে কি? ডেসি মানে মনে রাখবা 10। ডেসি মানে কি মনে রাখবা? 10। 10 তাহলে ডেসি মানে 10, তার মানে 1/10। তো 1/10 মানে কি? 1/10 মানে তো 0.1। 1/10 মানে তো 0.1, তাই না? আচ্ছা সেন্টি মানে কি? এই যে সেন্টিমিটার বলো, 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 না? তাহলে সেন্টি মানে কি? ফেসবুকের ইমোজি সেন্টি না, সেন্টি মানে হচ্ছে 100। তাহলে 1/100, 1/100। তো 1/100 কে আমরা কি লিখতে পারি? 0.01 মোলার। সো এটা গুলা নাকি পোলাপান মুখস্থ করে, এগুলো নাকি পোলাপান মুখস্থ করে বলে যে ভাইয়া আমি আসলে বুঝতেছি না ভাইয়া, আমার এই প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম হচ্ছে, হ্যান ত্যান প্যান, অনেক নাকি পোলাপানের প্রবলেম হয়। আশা করি আজকের পর থেকে প্রবলেম হবে না, বরং হচ্ছে তোমরা ব্যাপারগুলো ইজিলি হচ্ছে বুঝতে পারবা। তোমরা কি করবা? ব্যাপারগুলো হচ্ছে ইজিলি বুঝতে পারবা। সো আশা করি এই জিনিসটা পুরো তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা চলো একটা ম্যাথ দেখে ফেলি। আচ্ছা এমনি দেখার দরকার নাই, এমনি দেখার কোনো দরকার নাই। 500 ml দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, তাহলে মোলারিটি কত? আচ্ছা আমরা হচ্ছে মোলারিটি টলারিটির অঙ্ক যেহেতু আসতে আমরা কিছুই জানি না, আমরা চোখ বন্ধ করে হচ্ছে W = SMV ভাগ 1000 এই সূত্র আমরা জানি। ওকে আমরা হচ্ছে এই সূত্র লিখে ফেললাম। এখন আসো আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বলছে হচ্ছে মোলারিটি কত। আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বলছে হচ্ছে যে মোলারিটি কত। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে এসটা রেখে বাকি সবকিছু একসাথে করতে হবে। W × 1000 ভাগ MV। আচ্ছা W এর মান এদিকে দেওয়া আছে না? W এর মান হচ্ছে 49 দেওয়া আছে। আর সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে M এর মান কত? সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে M এর মান হচ্ছে 98, আর V এর মান কত? V এর মান হচ্ছে 500 ml। 500 ml। ওকে তো তাহলে এখন যদি হচ্ছে আমরা একটু কাটাকাটি করি, 49 আর 98, তাহলে হচ্ছে 2 দিয়ে কাটলাম, তারপর 1000 ভাগ 1000, তাহলে অ্যান্সারটা চলে আসলে 1। তাহলে আমরা কি এখন বলতে পারি না? সুতরাং মোলারিটি সমান সমান 1 m। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এদিকেও কিন্তু অ্যান্সারটা এটাই দেওয়া, এদিকে কি, এদিকেও কিন্তু অ্যান্সারটা এটাই দেওয়া আছে, খেয়াল করো। আচ্ছা সো এই জিনিসটা ভাইয়া যে বুঝাইলাম, ব্যাপারটা বুঝতে পারছো কিনা? ব্যাপারটা একদম সিম্পল। W = SMV/1000 এই সূত্র করে ফেলবা, একবার অঙ্ক চলে আসবে। এবং এই অঙ্কগুলোর ক্ষেত্রে নিজে নিজে করার চেষ্টা করবা। কি বললাম আমি ভাইয়া বারবার বলতেছি, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে নিজে নিজে করার চেষ্টা করবা। নিজে নিজে চেষ্টা করলে দেখবা যে ব্যাপারগুলো আরো ইজি। আচ্ছা এবার আসো হচ্ছে লঘুকরণ সূত্র। আচ্ছা লঘুকরণ সূত্র কে দিছে জানো? লঘুকরণ সূত্র দিছে বিজ্ঞানী অসওয়াল্ড। কে দিছে? বিজ্ঞানী অসওয়াল্ড। এই জন্য এটাকে বলা হয় অসওয়াল্ডের ডায়ালুশন ল অথবা হচ্ছে লঘুকরণ সূত্র। বিজ্ঞানী অসওয়াল্ড, বিজ্ঞানী অসওয়াল্ড হচ্ছে এই লঘুকরণ সূত্র দিছেন। আচ্ছা লঘুকরণ সূত্র ব্যাপারটা হচ্ছে একদম সিম্পল। ব্যাপারটা কি? একদম সিম্পল। ধরো একটা জিনিস, আচ্ছা একটা মজার উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই। ধরো একটা চায়ের কাপ, হ্যাঁ একটা চায়ের কাপ আমি আঁকি, চা। আচ্ছা এবং আরেকটা চায়ের কাপ আঁকি, চা। ধরো এদিকে হচ্ছে 10 ml চা আছে, এদিকে হচ্ছে 20 ml চা আছে।
আচ্ছা তুমি আমাকে বলো তো, আচ্ছা এই এই চাটাতে হচ্ছে আমি পানি অ্যাড করছি, এই চাটাতে কি করলাম, পানি অ্যাড করছি, পানি অ্যাড করছি। এখন ধরো 10 ml এর একটা চা খুব ভালোভাবে তুমি হচ্ছে খাচ্ছিলা, সো তখন কি হইলো, তখন হচ্ছে আমিও তোমার সাথে বসে আছি, সো চা খাচ্ছ তুমি, আমিও চা খাচ্ছি, খুব ভালো কথা, আড্ডা মারতেছি। ওকে, হঠাৎ করে কলিং বেল বাজলো, তখন হচ্ছে তুমি গেলা কি যে ভাই আপনি একটু বসেন। তো তখন হচ্ছে একজন আসলো, এসে বললো যে ভাইয়া আপনি হচ্ছে একটু বসেন, আমি হচ্ছে দরজাটা খুলে আসি। খুব ভালো কথা, তুমি দরজা খুলতে গেলা, তখন আমি কি করলাম, আমি দুষ্টামি করে হচ্ছে আমি তোমার চায়ের গ্লাসে পানি ঢেলে দিলাম। যখন আমি পানি ঢেলে দিলাম তখন আসলে ব্যাপারটা কি ঘটলো, যখন আমি পানি ঢেলে দিলাম তখন কিন্তু তোমার চায়ের আয়তনটা কি হয়েছে, 10 ml থেকে চলে গেছে 20 ml। এই যে 20 ml গেছে, তাহলে চায়ের ঘনত্বটা কি পাতলা হয়েছে না? আগে যে ঘন চাটা ছিল সেই ঘন চাটা কি এখন আছে? অবশ্যই নাই। তাহলে কি হয়েছে, ঘনত্বটা পাতলা হয়েছে, ঠিক না? তাহলে ঘনমাত্রা চেঞ্জ হয়েছে। ঘনমাত্রা কি হয়েছে, ঘনমাত্রা চেঞ্জ হয়েছে। এই যে চেঞ্জ হয়েছে, এই যে ডাইলুট হয়েছে, মানে কি পাতলা হয়েছে, এটাই হচ্ছে অসওয়াল্ডের ডাইলুশন ল, ঠিক আছে? তো এই যে দেখো V ইজ প্রপোর্শনাল টু 1/s, অবশ্যই, কারণ হচ্ছে ঘনমাত্রা বাড়লে আয়তন কমবে, আয়তন বাড়লে ঘনমাত্রা কমবে। আচ্ছা, তাহলে এই দিক থেকে আমরা লিখতে পারি Vs সমান সমান কনস্ট্যান্ট, এবং এই দিক থেকে আমরা লিখতে পারি V1S1 V2S2। তাহলে মেইন তো তোমার আসলে এই সূত্র আসবে না, আসবে হচ্ছে ম্যাথ। তো ম্যাথটা কিভাবে আসবে, দেখো 500 ml 3 মোলার দ্রবণের ঘনমাত্রা 2 মোলার করতে, দেখো 3 মোলারকে আমাদের কি করতে হবে, 2 মোলার করতে হবে। তো 3 মোলারকে যদি আমি হচ্ছে দ্রবণের ঘনমাত্রা 2 মোলার করতে হলে কি করতে হবে, 3 মোলার থেকে আমাদেরকে 2 মোলার করতে হবে, তাহলে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই হচ্ছে পানি অ্যাড করতে হবে। এখন কতটুকু পানি অ্যাড করতে হবে এটা হচ্ছে প্রশ্ন, ঠিক না? তাহলে আমরা সূত্র কি জানি, V1S1 V2S2, এই সূত্র জানি। সো এটা হচ্ছে আমাদের V1, এটা হচ্ছে আমাদের S1, এটা হচ্ছে আমাদের S2, এখন আমাদেরকে বের করতে হবে V2। আচ্ছা, তো V1S1 ইন্টু 500 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু V2, সো তুমি যখন এটা ভাগ করবা তখন চলে আসবে 750। আচ্ছা, এই ক্ষেত্রে তোমাদেরকে আরেকটু ভিন্নভাবে একটু চিন্তা করতে শিখাই, ভিন্নভাবে চিন্তাটা হচ্ছে এই, দেখো 500 ইন্টু 3 সমান 1500, আর এদিকে কি 2 ইন্টু V2, তার মানে 2 এর সাথে কত গুণ করলে 1500 হবে, এটা না? এদিকে দেখো তো, এই মানটা যেহেতু 1500, এদিকেও তো মানটা কত আসবে, 1500 আসবে। তাহলে 2 এর সাথে কত গুণ করলে 1500 হয়, আসলে তো এইটা, ঠিক না? তাহলে 2 এর সাথে 750 গুণ করলে 1500 হয়। দেখো তো অ্যান্সার কত আসছে, 750। তাহলে 750 কি অ্যান্সার না? আমাদেরকে বলছে হচ্ছে কি করতে হলে, আসলে কি করতে হবে, অলরেডি আমার কাছে 500 আছে, আর কি করতে হবে, ঠিক না? তাহলে অলরেডি 500 আছে, 750 করতে হলে আমাদের কি করতে হবে ভাই, আরো 250 ml পানি অ্যাড করতে হবে। তাহলে পানি কত, 250 ml। একবারে সহজ অঙ্ক, একবারে কি সহজ অঙ্ক, একবারে পানির মতো সহজ অঙ্ক। তাহলে কি করতে হবে, 250 ml পানি হচ্ছে অ্যাড করতে হবে। কথা কি বুঝতে পারছো, কথা বুঝতে পারছো কিনা একটু বলো তো, একটু রেসপন্স করো, কথা বুঝতে পারছো কিনা ভাইয়ারা, একটু রেসপন্স করো। ওকে, এবার আসো আমাদের পরবর্তী টপিক। তো পরবর্তী টপিক হচ্ছে ভাই মোলালিটি। আসলে মোলালিটি ব্যাপারটা কি ভাই, মোলারিটি আছে, মোলালিটি আবার কি? আবার শুনছি মোলালিটি নাকি তাপমাত্রার উপর নির্ভরশীল না, এটাই কিন্তু এমসিকিউ। এমসিকিউটা কি লিখে নাও, মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। মোলারিটি হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, এবং এটা এমসিকিউর ক্ষেত্রে অনেক 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 ইম্পর্টেন্ট। তোমরা যত জায়গায় পরীক্ষা দিবা কোনো না কোনো জায়গায় ইনশাল্লাহ এটা চলে আসবে বলে আমরা বিশ্বাস করি, ঠিক আছে? তো মোলারিটি কি, তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। এটা কিসের জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভাইয়া লিখে দিচ্ছি, এটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ। আচ্ছা, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখন মোলারিটি হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, এটা কেন ভাই? দেখো তো, দেখো মোলারিটি হচ্ছে দ্রব বাই দ্রাবক, আর মোলারিটি কি, মোলারিটি হচ্ছে দ্রব বাই দ্রবণ। মোলারিটি হচ্ছে কি, মোলারিটি রিটি হচ্ছে দ্রব বাই দ্রবণ। আচ্ছা,
তাহলে আমরা কিন্তু দ্রবণ, ধরো একটা চায়ের কাপের মধ্যে কি চা থাকে, তো চাকে যদি আমি রোদে রেখে দিই চাটা কিন্তু একসময় শুকায় যাবে, ঠিক না? এক গ্লাস পানিকে যদি আমি রোদে রেখে দিই পানিটা শুকায় যাবে। তার মানে মোলারিটি হচ্ছে কি, তাপমাত্রার সাথে সাথে পরিবর্তন হয়, কিন্তু মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল না। কারণ কি? কারণ ওইদিকে তো দ্রব ভাই, দ্রাবক ভাই, সলিড। ধরো আমি একটা ইটের টুকরা হচ্ছে রোদের মধ্যে রেখে দিলাম, তাতে কি আসে যায়? ইটের টুকরা তো ইটের টুকরাই থাকবে না? থাকবে। দেখো এই জন্য হচ্ছে আমাদের কেমিক্যাল কম্পাউন্ডগুলো নর্মালি মোলালিটিতে কিনা হয়। কেন মোলালিটিতে কিনা হয়? কারণ ধরো সাইবেরিয়ার যে টেম্পারেচার, বাংলাদেশের টেম্পারেচার কি এক না? কিন্তু এখন অনেক শীত পড়ছে, সেটা সত্যি কথা, বাট আলটিমেটলি টেম্পারেচার তো এক না। তাহলে ওই দিকের ঘনমাত্রা বাংলাদেশে আনতে আনতে চেঞ্জ হয়ে যাবে, হয় বাড়তেও পারে কমতেও পারে। তাহলে সাইবেরিয়ার ব্যবসায়ী বা বাংলাদেশের ব্যবসায়ী কেন লস করবে? অবশ্যই লস করবে না, তারা মোলালিটিতে ব্যবসা করবে। মোলালিটিতে ব্যবসা করলে আলটিমেটলি এদিকে ভরের ব্যবসা হবে, ভর চাঁদেও সেই, যেই সূর্যেও সেই, সব জায়গায় একরকম। এই জন্য হচ্ছে মোলালিটি ব্যাপারটা তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। দেখো W=SMV ভাগ 1000, এটা হচ্ছে কার সূত্র? এটা হচ্ছে কার সূত্র? এটা হচ্ছে মোলারিটির সূত্র। এটা হচ্ছে কার সূত্র? মোলারিটি। কেমনে বুঝলাম মোলারিটি? কারণ দেখো এদিকে ভি এর মান দেওয়া আছে ml এ, আর এদিকে ভি এর মান দেওয়া আছে গ্রামে। তার মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে মোলালিটি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে মোলালিটি। মোলালিটি। তাহলে মোলারিটি এবং মোলালিটির পার্থক্য অবশ্যই বুঝতে পারছো, যে মোলারিটিতে যেহেতু দ্রবণ থাকে দ্যাটস ওয়াই এটা তাপমাত্রার উপর নির্ভরশীল, আর মোলালিটিতে যেহেতু ভর থাকে, মানে দ্রবের ভর থাকে, সেই ক্ষেত্রে এটা তাপমাত্রার উপর নির্ভরশীল না। কারণ চিনি 1 কেজি চিনি হচ্ছে যেদিকে রাখবো সেদিকে চিনি থাকবে, ইটই থাকবে। সলিড জিনিস কখনো চেঞ্জ হয় না। ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসো আমাদের পার্সেন্টেজ, পিপিএম এবং পিপিবি এগুলো আসলে কনভার্সন কিভাবে হয় বা কিভাবে আসলে মনে রাখা যায়। আচ্ছা, পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে 100, ঠিক না? 100, তার মানে দ্রব বাই দ্রবণ ইন্টু 100, দ্রব বাই দ্রবণ ইন্টু 100, এটাই হচ্ছে পার্সেন্ট। তাহলে শতকরা পরিমাণ মানে হচ্ছে দ্রব বাই দ্রবণ ইন্টু 100। আচ্ছা, সবসময় মনে রাখবা মিলিয়ন, মিলিয়ন মানে হচ্ছে 10⁶, মিলিয়ন মানে কি 10⁶। খেয়াল করো তো এটা কত, খেয়াল করো 3 4, এটা হচ্ছে 10,000, এটা হচ্ছে 1 লাখ, এটা হচ্ছে 10 লাখ। তার মানে আমরা জানি যে 10 লাখ সমান সমান 1 মিলিয়ন, 10 লাখ সমান সমান কি 1 মিলিয়ন। তাহলে মিলিয়ন যদি আসে, তাহলে কি? তাহলে হচ্ছে পিপিএম সমান সমান দ্রব বাই দ্রবণ ইন্টু 10 লাখ মানে 10⁶। এবং তোমার যদি এখন আসে পার্টস পার বিলিয়ন, বিলিয়ন আসলে কি দ্রব বাই দ্রবণ ইন্টু 10⁹। শেষ, আলাপ একদম সিম্পল, বুঝতে পারছো? সো এটাই হচ্ছে মেইন কাহিনী, যে দ্রব বাই দ্রবণ ইন্টু 100 হচ্ছে শতকরা, মিলিয়ন হচ্ছে 10⁶, বিলিয়ন হচ্ছে 10⁹, দ্যাটস ইট। এবং পিপিএম এর একটা একক আছে, পিপিএম এর এককগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। পিপিএম এর একক কি? মিলিগ্রাম পার লিটার, এবং পিপিবি এর একক হচ্ছে মাইক্রোগ্রাম পার লিটার। এই হচ্ছে কথাবার্তা। কিন্তু অনেক সময় আমাদের হচ্ছে ধরো আসে যে শতকরা থেকে পিপিএম এ কিভাবে যাব। আচ্ছা, শতকরা থেকে পিপিএম আমি ব্যাপারটা একটু সুন্দরভাবে বুঝাই। শতকরা থেকে পিপিএম কি বললাম? শতকরা থেকে পিপিএম। আচ্ছা, খেয়াল করো, খুব মনোযোগের সাথে খেয়াল করো। শতকরা টু পিপিএম, খুবই ভালো কথা। আচ্ছা, শতকরা মানে কি ভাই? তুমি আমার এটা বলো তো, শতকরা মানে কি? শতকরা মানে 100, মানে 10⁻², আর পিপিএম মানে 10⁶। আচ্ছা, তুমি হচ্ছে ধরো 2 তলায় আছো, একটা বিল্ডিং আঁকি, ধরো একটা বিল্ডিং, আচ্ছা 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা। আচ্ছা, খুব সুন্দর কথা। এখন একটা জিনিস একটু ভাইয়ের সাথে খেয়াল করো তো, ধরো তুমি আছো এদিকে 2 তলাতে, তো তোমার এখন উঠতে হবে 6 তলাতে। তাহলে 2 তলা থেকে 6 তলাতে যাইতে হলে তোমার আরো কয় তলা উঠতে হবে ভাই? 2 তলা থেকে 6 তলা যেতে হলে তোমাকে কয় তলা উঠতে হবে? আরো 4 তলা উঠতে হবে। 2 তলা থেকে 6 তলাতে যেতে হলে তোমাকে কি করতে হবে? আরো 4 তলা উঠতে হবে। যেহেতু 2 তলা থেকে 6 তলা উঠতে হলে আরো 4 তলা উঠতে হবে, তাহলে শতকরা সংযুক্তি থেকে পিপিএম এ যেতে হলে তাহলে কি করতে হবে? 10⁴ দিয়ে গুণ করতে হবে। এই যে দেখো 10⁻² হচ্ছে শতকরা সংযুক্তি, এটা হচ্ছে পিপিএম, তাহলে আমাদেরকে গুণ করতে হবে কত দিয়ে? 10⁴ দিয়ে। তাহলে আমরা কি এই সূত্রটা লিখতে পারি না? পিপিএম সমান সমান হচ্ছে পার্সেন্ট ইন্টু 10⁴,
অবশ্যই লেখা যায়। এবং পিপিবি এর ক্ষেত্রে কি লেখা যায়, পার্সেন্ট ইন্টু 10⁻⁷। কিভাবে, কারণ পিপিবি হচ্ছে 10⁹9। ভাই আমি আছি 2 তলাতে, আমার 9 তলাতে উঠতে হলে আমাকে আরো কয় তলা উঠতে হবে, 2 থেকে 9 যেতে হলে আরো 7 তলা উঠতে হবে, তাহলে পার্সেন্ট ইন্টু 10⁻⁷। তো আশা করি হচ্ছে তোমরা এই সূত্রগুলো বুঝতে পারছো, এবং এই সূত্রগুলো কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট। এই সূত্রগুলো হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট। এই সূত্রগুলো কি পরীক্ষাতে আসবেই, এই সূত্রগুলো থেকে ম্যাথ পরীক্ষাতে আসবেই আশা করছি আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, তো আশা করি তোমরা হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছো, পিপিএম পিপিবি হ্যান ত্যান এই জিনিসপত্র কাহিনীগুলা যদি বুঝে থাকো একটু ভাইয়াকে হচ্ছে জানাই দাও, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমরা হচ্ছে ভাইয়া বুঝতে পারছি আপনি আসলে যা যা বুঝাইতে চেয়েছেন। এখন আসো আমাদের আরো একটা আলাপ আছে, আলাপটা হচ্ছে এই আলাপটা। এটা কি আলাপ, এটা হচ্ছে ফর্মুলাগুলোর শর্টকাট। ওই যে আমি একটা স্লাইডে বলছিলাম যে আজকের ক্লাসে আমি হচ্ছে শর্টকাট একদম পড়াই দিব। তো শর্টকাটটা একটু খেয়াল করো। শর্টকাটটা হচ্ছে পিপিএম সমান SM 10³ পিপিবি সমান SM 10⁶, পিপিটি হচ্ছে 10⁹9। ধরো তোমার হচ্ছে মোলার ঘনমাত্রা দেওয়া আছে, তোমার আণবিক ভরও দেওয়া আছে, সেই ক্ষেত্রে তুমি পিপিএম পিপিবি এগুলা কিভাবে বের করবা। তাহলে পিপিটি কি, পিপিটি হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন, পার্টস পার কি ট্রিলিয়ন। আচ্ছা, তাহলে SM ইন্টু 10³ 3 6 9। ধরো তোমার হচ্ছে কি দেওয়া থাকে, তোমার হচ্ছে ধরো এস আর এম দেওয়া থাকলে SM, ধরো তোমার গাড়ির নাম্বার এটা SM 369, এই যে SM 369, এটা হচ্ছে কথা। তাহলে পিপিএম পিপিবি পিপিটি, তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে ব্যাপারগুলোকে কি দেখতে পারি, প্রথম হচ্ছে পিপিএম 3, তারপরে হচ্ছে তোমার পিপিবি 6, তারপরে তোমার পিপিটি হচ্ছে 9। এই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। আর SM তো যেহেতু কমন, সেটা কমনই থাকবে। আমরা আশা করি এই শর্টকাটটা বুঝতে পারছি, এবং এই শর্টকাটটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। ওকে, এবার আসো আমাদের ঘনমাত্রা। এই যে ঘনমাত্রা রিলেটেড যত ম্যাথস গুলো আছে, কিভাবে ভাইয়া আসে, অনেক প্রশ্ন আসে আমার কাছে। আচ্ছা, 2 মোলার সালফিউরিক অ্যাসিড, এই যে দেখো মোলার থেকে হচ্ছে আমাদেরকে কিসে নিতে হবে, মোলার থেকে হচ্ছে পিপিএম নিতে হবে। আচ্ছা, মোলার থেকে আমরা পিপিএম কিভাবে নিব, মোলার থেকে পিপিএম নেওয়ার টেকনিক হচ্ছে SM 10³ SM ইন্টু 10³। তাহলে S এর মান কত, S এর মান যেহেতু 2 মোলার, 2 সালফিউরিক অ্যাসিডের ভর হচ্ছে 98, তোমরা সবাই জানো, আর 10³ তাহলে আমরা কত লিখতে পারি, 196 ইন্টু 10³ বা হচ্ছে 196 পর 3টা শূন্য, এটাও দিতে পারো, ইচ্ছা তোমার। সো এই হচ্ছে প্রথম অঙ্কের সলভ, একদম সহজ, একদম কি সহজ। আচ্ছা, দ্বিতীয় ম্যাথের সলভটা কিভাবে করো ভাইয়া, দ্বিতীয় একটা সেকেন্ড একটু দাঁড়াও। হ্যাঁ শফিকুল, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম শফিকুল, আমি অনলাইন ক্লাসে, আমি পরে কথা বলতেছি। হ্যাঁ আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো যে আমাদের হচ্ছে দ্বিতীয় যে কনসেপ্টটা রয়েছে সেটা হচ্ছে কি 294 ইন্টু 10⁻³ পিপিএম থেকে হচ্ছে পিপিএম থেকে মোলার। তাহলে পিপিএম থেকে মোলারে আমরা কিভাবে যাব, এতক্ষণ গেছি, খেয়াল করো এতক্ষণ গেছি মোলার থেকে পিপিএম এ। ধরো এতক্ষণ আমি গেছি ঢাকা থেকে ময়মনসিংহে, এখন আমি ময়মনসিংহ থেকে ঢাকা কিভাবে যাবো এটাও তো জানতে হবে। তাহলে এটা জাস্ট আমরা কি করব, উল্টা করব, তাই না, উল্টা। তাহলে আমরা হচ্ছে এদিকে 294 ইন্টু 3 সমান সমান কি লিখতে পারি, SM ইন্টু 10³ খুবই ভালো কথা। এখন হচ্ছে এই 10³ আমরা কাটা দিই, এই 10³ কাটা। আচ্ছা, তাহলে আমরা এদিক থেকে কি লিখতে পারি, আমরা এদিক থেকে লিখতে পারি হচ্ছে আমাদেরকে কি জানতে চাইছে, মোলার মানে S এর ভ্যালুটা জানতে চাইছে, আমাদেরকে কি জানতে চাইছে, এদিকে S এর ভ্যালুটা জানতে চাইছে। তাহলে আমরা জাস্ট S সমান সমান কি লিখতে পারি, 294 ভাগ M, M এর মান কত, সালফিউরিক অ্যাসিড যেহেতু তার মানে 98। তাহলে এদিকে যদি আমরা কাটাকাটি করি, খেয়াল করে এদিকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি আসে, 3, তাহলে অ্যান্সার কি আসবে, 3 মোলার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই বুঝছো কিনা, জাস্ট কি করলাম, কিছুই করলাম না, আগের ম্যাথের উল্টা করলাম। SM ইন্টু 10³ তো দুইটা সমান, জাস্ট S এর মানটা আমি বের করে নিয়ে আসলাম। আচ্ছা, এখন 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়। 3 নম্বর অঙ্কটা কি আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়। 3 নম্বর অঙ্কটা কি বলছে ভাইয়া, একটু খেয়াল করেন ভাইয়ারা। 3 নম্বর অঙ্কটাতে বলছে আসলে 200 ml দ্রবণে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে শতকরা পরিমাণ কত। তো আমরা শতকরা পরিমাণের টেকনিক জানি, এটা হচ্ছে আমরা দুইটা টেকনিকে করব। এই ম্যাথটা আমরা কি করব, এই ম্যাথটা হচ্ছে আমি একটু তীর চিহ্ন দিয়ে এদিকে নেই, এই ম্যাথটা আমরা দুইটা টেকনিকে করব। কয়টা টেকনিকে করব, দুইটা টেকনিকে, যেন তোমরা হচ্ছে কোনোভাবে না আটকাও।
আর আমাদের হচ্ছে এই কোর্সটাতে হচ্ছে তোমাদের জন্য যে জিনিসটা বলা সেটা হচ্ছে ভাই আমাদের এই কোর্সের আইডিওলজি হচ্ছে যে ফ্রিতে কিভাবে হচ্ছে প্রিমিয়াম টাইপের একটা কোর্স দেওয়া যায়, ফ্রিতে কি প্রিমিয়াম টাইপের একটা কোর্স দেওয়া যায়। আচ্ছা তাহলে হচ্ছে ওয়ে নাম্বার 1, আচ্ছা ধরো টাইপ 1, আরেকটা কি টাইপ 2। আমরা হচ্ছে দুই টাইপের ব্যাপারটা সলভ করব। তাহলে প্রথম টাইপের ক্ষেত্রে আমরা একটু সলভ করার চেষ্টা করি। সো আমরা প্রথম টাইপের ক্ষেত্রে আমরা জাস্ট ওই যে আগের যে সূত্র দ্রব বাই দ্রবণ ইনটু 100। আচ্ছা তাহলে দ্রব কত আছে? দ্রব আছে হচ্ছে 40 আর দ্রবণ আছে 200 ইনটু হচ্ছে 100। আচ্ছা তাহলে এদিক থেকে আমরা কি লিখতে পারি? 40 আর 5, 5 কে দিক দিয়ে কাটলে 20। তাহলে অ্যান্সার আসে কত? 20%। যেহেতু হচ্ছে থাকলে পার্সেন্টেজে কত আসবে। সো এটা হচ্ছে একটা টাইপ। এই টাইপে করলে হচ্ছে এরকম 20 আসছে। এখন আমরা আরেকটা ওয়েতে একটু চিন্তা করি তো। দেখো আরেকটা ওয়েতে যদি আমরা চিন্তা করি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় খেয়াল করো তো ভাইয়া। 200 ml দ্রবণে 40 গ্রাম আছে, তাহলে শতকরা মানে কি? শতকরা মানে 100। তাহলে আমরা কি এটা ঐকিক নিয়মে করতে পারি না? কিভাবে করতে পারি? 200 ml এ আছে 40 গ্রাম, সুতরাং 100 ml আছে, তো 200 ml যদি 40 গ্রাম থাকে 100 ml কত থাকবে? 20 গ্রাম। তো এটাই তো আমার অ্যান্সার, কারণ 100 ml মানেই তো শতকরা। 100 ml মানে কি? 100 ml মানেই তো শতকরা। 100 ml মানে কি? 100 ml মানেই তো হচ্ছে শতকরা। ব্যাপারটা বুঝছো কিনা? তাহলে আমরা হচ্ছে একটা ম্যাথ কয়টা টাইপে করতে পারি? দুইটা টাইপে করতে পারি। একটা টাইপ হচ্ছে এটা, একটা টাইপ হচ্ছে এটা, যে টাইপ হচ্ছে তোমরা সবাই নরমালি করো। এটা হচ্ছে আমাদের একটা টাইপ। আর আরেকটা টাইপ হচ্ছে তোমার কোনটা? আরেকটা টাইপ হচ্ছে এইটা। আরেকটা টাইপ হচ্ছে তোমার এইটা। এটা হচ্ছে আরেকটা টাইপ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আরেকটা টাইপ। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে একটা ম্যাথ কিন্তু আমরা ওই যে অনেকে বলে যে ভাইয়া আমি কোন টাইপে করব, ভাই একটা ম্যাথ তুমি অনেক টাইপেই, একটা ম্যাথ কি করতে পারো? একটা ম্যাথ তুমি অনেক টাইপেরই করতে পারো, তোমার আসলে যে টাইপের সুবিধা হয় একটা ম্যাথ তুমি অনেক টাইপেই করতে পারো, তোমার হচ্ছে যেই ভাবে সুবিধা হয় তুমি হচ্ছে সেইভাবে করবা, তাহলে হচ্ছে ব্যাপারটা হয়ে যাবে। ওকে, এবার আসো আমাদের পরবর্তী কনসেপ্ট। পরবর্তী কনসেপ্ট হচ্ছে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের হচ্ছে মোলারিটি কত? আচ্ছা ওকে, তাহলে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? এই ক্ষেত্রে এটার একটা শর্টকাট আছে। এই ক্ষেত্রে এটার কি আছে? একটা শর্টকাট আছে। আচ্ছা শর্টকাট, শর্টকাটটা হচ্ছে এরকম, পার্সেন্ট থেকে যদি তোমাকে মোলারিটিতে যাইতে হয়, পার্সেন্ট টু মোলারিটি, পার্সেন্ট টু কি মোলারিটি, তোমার হচ্ছে যদি এরকম কেস সামলাইতে হয় পার্সেন্ট থেকে মোলারিটিতে, যদি এমন কেস তোমাকে সামলাইতে হয় সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ধরো পার্সেন্ট থেকে যদি মোলারিটি এমন কোনো কেস তোমাকে সামলাইতে হয়, পার্সেন্ট থেকে মোলারিটি এমন কেস যদি তোমাকে সামলাইতে হয় সেই ক্ষেত্রে তোমার শর্টকাটটা হচ্ছে 10x/m, 10x/m। তাহলে 10x/m এটা তাহলে আমরা কিভাবে করব? x এর জায়গায় আমরা জাস্ট এই পার্সেন্টটা বসাই দেব, এটাই হচ্ছে আমাদের x এর মান, x এর মান। তাহলে 10 ইনটু এই যে 10% এর 10 ডিভাইডেড বাই m। তাহলে সোডিয়াম কার্বনেটের ভর আমরা সবাই জানি 106। সোডিয়াম কার্বনেটের ভর কত? খেয়াল করো, 23 ইনটু 2 প্লাস কার্বন ডাই অক্সাইড হচ্ছে 12 প্লাস অক্সিজেন হচ্ছে 16, আছে 3টা, তাহলে টোটাল আসে 106। আচ্ছা তাহলে SM ইনটু 10 কিউব। এখন একটা জিনিস খেয়াল করো তো, তাহলে আমরা এদিক থেকে লিখতে পারি 100/106। 100/106 এমন একটা মান আসবে যেটা হচ্ছে কি একের খুব কাছাকাছি, তাহলে 0.9 যুক্ত কোনো একটা মান আসবে। সো 0.9 যুক্ত কোনো অপশন আছে কিনা? অপশন আছে। সো অ্যান্সার হচ্ছে বি নাম্বার। বুঝতে পারছো কিনা? কারণ 100/100 করলে কত আসে? 1, কিন্তু এদিকে কত আছে? 100/106, মানে 100 টাকা 106 জনের মধ্যে তুমি ভাগ কইরা দিলা। 100 টাকা যদি 106 জনের মধ্যে তুমি ভাগ কইরা দাও তাহলে কি ভাই কেউ 1 টাকা করে পাবে? না, সবাই 1 টাকার কম পাবে।
ঠিক না? এই জন্য হচ্ছে অ্যান্সারটা 0.934। এই হচ্ছে কথাবার্তা। তাহলে এটা শর্টকাট হচ্ছে tan x/m। সো tan x/m এই সূত্র দিয়ে যদি তুমি হচ্ছে ম্যাথটা করো তাহলে হচ্ছে ব্যাপারটা একবারে কি হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো কিনা? বুঝলে হচ্ছে কাইন্ডলি y লিখে জানায় দাও। বুঝলে হচ্ছে কাইন্ডলি y লিখে জানায় দাও। আশা করি বুঝারই কথা, এটা একদম ইজি ছিল। ওকে, সো এবার হচ্ছে আমরা পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিক হচ্ছে একটা নলকূপের পানি বিশ্লেষণ করলে 1 লিটার পানিতে 0.030 গ্রাম আর্সেনিক পাওয়া গেছে। ওই পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত? আচ্ছা, এদিকে ঘনমাত্রা কত? তো ঘনমাত্রা কিসে আছে? এদিকে ppm, ppb, ppm, ppm, তার মানে ppm অথবা ppb সেটা জানতে হবে। আচ্ছা, ppm এর ক্ষেত্রে আমরা কি জানতাম? ppm এর একক কি? মিলিগ্রাম পার লিটার। আর ppb মাইক্রোগ্রাম পার লিটার। আচ্ছা, তাহলে ppm বা ppb যদি বের করি তাহলে এদিকে কি দেওয়া আছে? 0.30। এটাকে কি নিতে হবে? আমাদের অবশ্যই মিলিগ্রামে নিতে হবে। তাহলে 0.03 গ্রামকে আমরা কি লিখতে পারি? 0.03 ইন্টু 1000 মিলিগ্রাম। লেখা যায় না? লেখা যায়। 0.03 কে লেখা যায় 3/100 ইন্টু 1000 মিলিগ্রাম। তাহলে আমরা এদিকে কি লিখতে পারি? এটা কাটা, এটা কাটা, 30 মিলিগ্রাম। আচ্ছা, খুব ভালো কথা লিখলাম। এবং এটা কই পাওয়া গেছে? 1 লিটার পানিতে পাওয়া গেছে। তাহলে আমরা এদিক থেকে লিখতে পারি যে 30 মিলিগ্রাম পার লিটার। আচ্ছা ভাইয়া বলো দেখি, 30 মিলিগ্রাম পার লিটার, 30 মিলিগ্রাম পার লিটার এই জিনিসটা, 30 মিলিগ্রাম পার লিটার এই জিনিসটাই ভাইয়া না আমাদের এই 30 মিলিগ্রাম পার লিটার এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের ppm না? অবশ্যই ppm। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসবে? 30 ppm। 30 ppm আছে কিনা? এই যে 30 ppm। একদম সিম্পল। ব্যাপারটা কি? একদম সিম্পল। কারণ আমরা এদিকে দেখলাম হচ্ছে গ্রামে আছে আর হচ্ছে লিটারে। তাহলে গ্রাম পার লিটার দিলে তো আমাদের ppm বা ppb কোনোটাই আসতেছে না। তাহলে আমরা মিলিগ্রাম পার লিটারে ট্রাই করলাম, দেখলাম 30 মিলিগ্রাম পার লিটার বা 30 ppm সেটা কিন্তু আছে। তো 30 মিলিগ্রাম পার লিটার মানে কিন্তু 30 ppm। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো আমাদের পরবর্তীতে নরমালিটি। নরমালিটিকে আমি বলি সে। কি বলি? সে। SE মানে সে। তাহলে n সমান সমান SE মানে মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। ই মানে কি? ই মানে হচ্ছে তুল্য সংখ্যা। কি বলে? তুল্য সংখ্যা। হ্যাঁ আমি জানি তোমাদের মনে এখন একটা প্রশ্ন কি দিচ্ছে যে ভাই আসলে তুল্য সংখ্যা জিনিসটা কি? হ্যাঁ আমি আসবো, প্যারা নেই। আচ্ছা খেয়াল করো, একটা ধরো আছে 2 মোলার সালফিউরিক অ্যাসিড। তাহলে 2 মোলার সালফিউরিক অ্যাসিড সমান সমান, আমি তোমাকে প্রশ্ন করলাম সমান সমান কত নরমাল? কত নরমাল? এই যে নরমালিটি মানে কি? নরমাল। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে বের করব? আমরা বের করব হচ্ছে, আমরা সূত্র জানি n সমান সমান SE। S মানে কি? S মানে হচ্ছে মোলার ঘনমাত্রা। S মানে কি? S মানে হচ্ছে মোলার ঘনমাত্রা। লিখে দেই, S হচ্ছে মোলার ঘনমাত্রা। তাহলে S হচ্ছে মোলার ঘনমাত্রা। তাহলে S এর মান কত আসবে? S এর মান হচ্ছে এই যে 2, এটাই তো S এর ভ্যালু 2। আর সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2। হ্যাঁ আমি জানি, এখন ভাববা যে মুখস্থ করা লাগতেছে, আমি তোমাকে বুঝাচ্ছি। 2 দুগুণা 4। তাহলে অ্যান্সারটা কি আসবে? 4 নরমাল। দেখো 2 মোলার সালফিউরিক অ্যাসিডের মান কত আসলো? 2 মোলার সালফিউরিক অ্যাসিডের মান কিন্তু আসলো আমাদের 4 নরমাল। তাহলে 2 মোলার সালফিউরিক অ্যাসিডের মান আমাদের কত আসলো? আমাদের কিন্তু আসলো 4 নরমাল। কত আসলো? 4 নরমাল। ব্যাপারটা বুঝছো কিনা? হ্যাঁ রাফিন, ব্যাপারটা বুঝছো কিনা একটু কমেন্ট সেকশনে জানাও। তাহলে এই হচ্ছে মূলত আলাপ। আচ্ছা পরবর্তী আলাপে আসো যে তুল্য সংখ্যা। ব্যাপারটা কি? তুল্য সংখ্যা হচ্ছে যার যা আছে তাই তার তুল্য সংখ্যা। কি বললাম? যার যা আছে তাই তার তুল্য সংখ্যা। মাগো এটা আবার কি ব্যাপার? এই ব্যাপারটা একটু বুঝাইয়া বলি। এই ব্যাপারটা একটু বুঝাইয়া বলি তোমাদেরকে। দেখো এদিকে আছে কি? অ্যাসিডের তুল্য সংখ্যা। আচ্ছা অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে অ্যাসিড যতটা H+ আয়ন দান করতে পারে। আমরা জানি H+ দান করে জলীয় দ্রবণ অ্যাসিড। তো অ্যাসিড হচ্ছে যতটা H+ দান করে সেটা হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা। তাহলে ক্ষারের তুল্য সংখ্যা কি? যতটা OH- দিতে পারবে, অবভিয়াসলি যতটা OH- দিতে পারবে।
জারক বিজারকের তুল্য সংখ্যা কি? জারক বিজারকের সংখ্যা হচ্ছে জারকের ক্ষেত্রে যতটা ইলেকট্রন গ্রহণ করে আর বিজারণের ক্ষেত্রে কি? বিজারকের ক্ষেত্রে যতটা ইলেকট্রন ত্যাগ করে বা দান করে। তো এই ক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ সংখ্যা হচ্ছে 5 এবং পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এর হচ্ছে 6, এর কত? এর হচ্ছে 6। এটাও কিন্তু এমসিকিউতে চলে আসতে পারে। এটা হচ্ছে 6। এই হচ্ছে দুইটা জিনিস তোমাকে জানতে হবে, আর বাকিগুলো জানতে হবে না। এবং এবার এদিকে আসো যে লবণের তুল্য সংখ্যা। লবণের তুল্য সংখ্যা হচ্ছে ক্যাটায়নের মোট চার্জ। এটা আবার কি? এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। দেখো সোডিয়ামের চার্জ কত? +1। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়ামের চার্জ কত? +2। এখন তোমাকে যদি আমি বলি AlCl3 এর ক্ষেত্রে কত হবে? তাহলে AlCl3 এর ক্ষেত্রে যেহেতু 3+, এই ক্ষেত্রে হচ্ছে তুল্য সংখ্যা কত আসবে? 3। শেষ। এবং ধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা কি? যোজনী। ধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে তার যোজনী। ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, এই কারণে তুল্য সংখ্যা 2। অ্যালুমিনিয়ামের 3, এই কারণে তুল্য সংখ্যা 3। এই হচ্ছে আমার মূলত আলাপচারিতা টোটাল। এখন এদিকে আরেকটা জিনিস তোমাদের অনেক সময় আসে যে তুল্য ভর। কি আসে কনসেপ্টটা? তুল্য ভর। তুল্য ভর আবার কি? তুল্য ভর হচ্ছে আণবিক ভর ভাগ তুল্য সংখ্যা। এটার একটা সুন্দর উদাহরণ দিয়ে তোমাদেরকে একটু বুঝাই। এটার একটা সুন্দর উদাহরণ দিলে তোমরা ব্যাপারটা আরো জোসভাবে রিলেট করতে পারবা। ধরো সালফিউরিক অ্যাসিডের ভর আমরা সবাই জানি কত? 98। আচ্ছা, এবং আমরা তুল্য সংখ্যা কত জানি? আমরা সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা জানি হচ্ছে 2, কারণ সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে 2টা H+ দান করতে পারে। আচ্ছা, তাহলে এখন সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত আসবে? এটাই তো প্রশ্ন, ঠিক না? তোমরা তো অলরেডি বুঝে গিয়েছো তুল্য ভর। আচ্ছা, তাহলে তুল্য ভর মানে কি? তুল্য ভর মানে সূত্র হচ্ছে আণবিক ভর আণবিক ভর ভাগ কি? তুল্য সংখ্যা ভাগ কি? তুল্য সংখ্যা। খুব সুন্দর কথা। এখন আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 98, তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে তুল্য ভর কত আসলো? 49 গ্রাম। খেয়াল করো, একটা জিনিসের আণবিক ভর ছিল 98 গ্রাম, কিন্তু তুল্য ভর চলে আসলো কত? 49 গ্রাম। কেন চলে আসলো? কারণ ওই যে তুল্য সংখ্যা 2, 2 দ্বারা ভাগ। তাহলে আণবিক ভর আর তুল্য ভর কিন্তু দুইটা আলাদা কনসেপ্ট। এই জন্য হচ্ছে আমি এই সূত্রটা তোমাদেরকে অ্যাড করে দিছি এবং এটা তোমাদেরকে বুঝাই দিছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমাদের পরবর্তী কনসেপ্ট, পিএইচ অফ মিক্সচার অথবা হচ্ছে মিশ্রণের পিএইচ। মিশ্রণের পিএইচ। আচ্ছা, মিশ্রণের পিএইচ এই বিষয়টা কি? এই বিষয়টার ক্ষেত্রে এত জটিল সূত্রের কোনো দরকার নেই, আমরা বাদ দিয়ে দেই। এখন আমরা জাস্ট বুঝবো সামেশন অফ অ্যাসিড মাইনাস সামেশন অফ ক্ষার ডিভাইডেড বাই টোটাল আয়তন। এই জিনিসটা হচ্ছে আমার মিশ্রণের পিএইচ। কি? মিশ্রণের এই জিনিসটা হচ্ছে আমাদের মিশ্রণের পিএইচ। আচ্ছা, এখন অ্যাসিড মানে কি? মানে অ্যাসিডের যত কিছু আছে হাবি জাবি সবকিছু গুণ করে যোগ করবো, বাদ দিব কার থেকে? ক্ষারের থেকে বাদ দিব, টোটাল আয়তন দিয়ে ভাগ দিব। আচ্ছা, তাহলে অ্যাসিডের ক্ষেত্রে কি কি আছে এটা একটু মার্ক করে ফেলি। অ্যাসিডের ক্ষেত্রে কি কি আছে একটু মার্ক করে ফেলি। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে এদিকে আমি দেখতে পাচ্ছি অ্যাসিড আছে হচ্ছে এই যে একটা, অ্যাসিড আছে হচ্ছে এই যে একটা। তাহলে আমরা এদিক থেকে লিখতে পারি যে 200 × 0.1 প্রথম অ্যাসিডের ক্ষেত্রে, এই যে প্রথম অ্যাসিড। আচ্ছা, তাহলে কি লিখতে পারি? 200 ইন্টু কত মোলার? 0.1 মোলার। এবং তুল্য সংখ্যা কত সালফিউরিক অ্যাসিডের? তুল্য সংখ্যা হচ্ছে 2। খুব ভেঙে ভেঙে বোঝাচ্ছি। প্লাস দ্বিতীয় অ্যাসিড কই আছে? এই যে দ্বিতীয় অ্যাসিড 300 ml ইন্টু 0.2, এবং HCl এর তুল্য সংখ্যা হচ্ছে 1। তুল্য সংখ্যা নরমালি হচ্ছে 1 লেখা লাগে না, বাট তোমাদের বুঝার স্বার্থে আমি এই জিনিসটা লিখে রাখলাম। আচ্ছা, এটা গেল মাইনাস। এখন আসো ক্ষার। এখন আসো কার ক্ষেত্রে? ক্ষারের আলাপ। ক্ষারের আলাপের ক্ষেত্রে কি আছে? প্রথমেতে হচ্ছে এইটা
200 ml 200 ইন্টু 0.5 ইন্টু সোডিয়াম কার্বনেট 2, আচ্ছা, প্লাস আরেকটা কি আছে 300 ml ইন্টু 0.1 আর সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা 1, এটা আমরা সবাই জানি, 0.1 ইন্টু 1। এই হচ্ছে আমাদের অ্যাসিড আর বেসের হিসাব হয়ে গেল, ডিভাইডেড বাই টোটাল আয়তন, ঠিক না? ডিভাইডেড বাই কি? টোটাল আয়তন, ডিভাইডেড বাই টোটাল আয়তন, ভাগ দিয়ে দিলাম। টোটাল আয়তন কত আছে? এই যে খেয়াল করো, এদিকে আছে 300 ml, এদিকে আছে 300 ml, 600 ml, এদিকে আছে 200 ml, 800 ml, এদিকে আছে 200 ml, 1000 ml। তাহলে টোটাল আমরা লিখতে পারি 1000। এই তো আমাদের অঙ্ক হয়ে গেল। ব্যাস, সমান সমান আমরা কি লিখতে পারি? 200 ইন্টু 4 হচ্ছে 400, 400 ইন্টু 0.1 মানে 40, প্লাস 300 ইন্টু 2 ইন্টু 1 মানে হচ্ছে 60। এই হচ্ছে অ্যাসিডের আলাপ, মাইনাস হচ্ছে বেসের আলাপ 200 ইন্টু হাফ ইন্টু 2, তার মানে এদিকে থাকবে 200, প্লাস এদিকে কত থাকবে? 300 ইন্টু 0.1 মানে 30 ভাগ 1000। তাহলে অ্যান্সারটা কি সে আসবে দেখো তো, এদিকে আছে 100, এদিকে আছে 230, আবার মাইনাস, তার মানে অ্যান্সারটা আসবে অবশ্যই নেগেটিভ। আমার জাস্ট হচ্ছে মিশ্রণের পিএইচ এর প্রকৃতিটা কি আসবে এটা বুঝতে পারলে হয়েছে, মিশ্রণের পিএইচ এর প্রকৃতি আসবে নেগেটিভ। এখন নেগেটিভ আসলে কি হয়েছে? নেগেটিভ যদি আসে, আচ্ছা দেখো তো, অ্যাসিড আর হচ্ছে ক্ষার, অ্যান্সার আসলে নেগেটিভ, তার মানে কি ক্ষারের পাওয়ার বেশি, ক্ষারের কি স্ট্রেংথ বেশি, তাহলে এই জিনিসটা কি আসবে? তাহলে মিশ্রণটা কিসের? মিশ্রণটা হচ্ছে বেসিক তথা ক্ষারীয়। মিশ্রণটা কি তাহলে? বেসিক অবলিক ক্ষারীয়। আর যদি অ্যান্সারটা পজিটিভ আসতো, আর যদি অ্যান্সারটা পজিটিভ আসলো, হ্যাঁ, আর যদি কি, যদি হচ্ছে অ্যান্সার পজিটিভ আসতো, যদি অ্যান্সার পজিটিভ আসে, যদি উত্তর পজিটিভ আসে, তাহলে অম্লীয়, তাহলে হচ্ছে অম্লীয়। তাহলে কি বললাম? যদি নেগেটিভ আসে তাহলে হচ্ছে ক্ষারীয়, যদি হচ্ছে পজিটিভ আসে তাহলে অম্লীয়। এই ব্যাপারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই ব্যাপারটাকে হচ্ছে বক্স করে রাখো, এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, ভাইয়া বক্স করে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। নেগেটিভ আসলে ক্ষারীয়, হয়ে গেছে, এবং পজিটিভ আসলে অম্লীয়। যদি পজিটিভ আসে তাহলে হচ্ছে অম্লীয়। সো এই হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে মিশ্রণের পিএইচ সংক্রান্ত যে ম্যাথটা রয়েছে। তো সেই ম্যাথ দেখে হচ্ছে ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কি কোনো কারণ নাই, ম্যাথ হচ্ছে একদম সহজ, একদম সহজ। জাস্ট হচ্ছে তুমি অ্যাসিডের টোটাল আর ক্ষারের টোটালের মধ্যে কি করবা? পার্থক্য করে দিবা এবং আয়তনটা দিয়ে ভাগ দিয়ে দিবা। যদি অ্যান্সারটা আসে পজিটিভে তাহলে হচ্ছে আমরা অম্লীয় বলবো। কারণ কি? কারণ হচ্ছে অ্যাসিডের পাওয়ার বেশি। আর যদি হচ্ছে ক্ষারীয় আসে, মানে নেগেটিভ আসে, তাহলে কি বুঝবো যে ক্ষারীয়? কারণ কি? অ্যাসিড মাইনাস ক্ষার, অ্যান্সার হচ্ছে ঋণাত্মক আসছে, তার মানে ক্ষারের পাওয়ার বেশি, সেক্ষেত্রে হচ্ছে কি অ্যান্সারটা নেগেটিভ আসবে। সো ভাইয়া হচ্ছে এই জিনিসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আসো আমাদের পরবর্তীতে হচ্ছে এই টাইপটাকে আমরা হচ্ছে নাম দিব হচ্ছে জারণ বিজারণ। জারণ বিজারণ। আচ্ছা ভাইয়া, জারণ বিজারণ কি জিনিস? জারণ বিজারণ নাকি অনেক কঠিন জিনিস ভাইয়া? আচ্ছা, জারণ বিজারণ এটা দেখার আগে আমরা জাস্ট 3টা লাইন পড়বো। কয়টা লাইন পড়বো? 3টা লাইন। কয়টা লাইন? 3টা লাইন পড়বো। আচ্ছা, লাইনগুলা পড়ার আগে হচ্ছে একটা দাগ টেনে দিই। জারণ বিজারণ পড়ার আগে ভাইয়া জাস্ট হচ্ছে 3টা লাইন পড়বো। আচ্ছা, প্রথম লাইন, লাইন নাম্বার 1, জারণ মানে ছাড়ন। জারণ মানে ছাড়ন। নাম্বার 2, জারণে জারণ মান বাড়ে। নাম্বার 3, হচ্ছে বিজারকের জারণ হয়। কার জারণ হয়?
বিজারকের তাহলে জারণ মানে ছারণ, জারণে হচ্ছে জারণ মান বাড়ে, বিজারকের জারণ হয়। এই তিনটা লাইন বুঝলেই হয়ে যাবে। আচ্ছা, কিভাবে বুঝলে হয়ে যাবে চলো একটু বুঝার চেষ্টা করি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। Fe2+ আছে, Fe2+ থেকে আমাদের কি হয়েছে, Fe3+ হয়েছে, Fe2+ থেকে Fe3+ হয়েছে। তাহলে Fe2+ থেকে যদি Fe3+ হয়, Fe2+ থেকে যদি Fe3+ হয়, তাহলে কি জারণ সংখ্যা বাড়ছে, দ্যাট মিন্স কি হয়েছে, জারণ হয়েছে। আচ্ছা, জারণ কার হয়, বিজারকের। জারণ কার হয়, বিজারকের জারণ হয়। তাহলে Fe কে আমরা কি লিখতে পারি, বিজারক। আবারও বোঝাচ্ছি, Fe2+ থেকে হচ্ছে Fe3+ হয়েছে। তাহলে আমরা কি জানি, জারণ হইলে জারণ মান বাড়ে, ঠিক না? তাহলে Fe2+ থেকে Fe3+ হয়েছে, দ্যাট মিন্স জারণ হয়েছে। খুব ভালো কথা। জারণ কার হয়, দেখো বিজারকের জারণ হয়, বিজারকের কি হয়, জারণ হয়। তাহলে Fe2+ কি, বিজারক। তাহলে আমি যদি বলি যে তাহলে উল্টাটা কি হবে, জাস্ট তোমরা তিনটা মুখস্থ করবো, উল্টাটা তোমরা নিজেরাই বুঝবা। জারণে হচ্ছে, জারণ মানে ছারণ, তাহলে বিজারণ মানে কি হবে, উল্টা। জারণ মানে যদি ছারণ হয়, বিজারণ মানে গ্রহণ, আলাপ সিম্পল। জারণে জারণ মান বাড়ে, তাহলে বিজারণে কি হবে, জারণ মান কমবে, শেষ। 3 নাম্বার, বিজারকের জারণ হয়, তাহলে জারকের বিজারণ হয়, ঠিক না, সেম। তো আমি হচ্ছে জাস্ট প্রথম তিনটা দিয়ে তোমাদেরকে বুঝাইলাম, যে প্রথম তিনটা বুঝলেই বাকি তিনটা জাস্ট উল্টা সে বুঝতে পারবা। তো কোনটা জারক কোনটা বিজারক এগুলা কিন্তু পরীক্ষাতে প্রায়শই আসতে দেখা যায়, এই জন্য ভাইয়া এই টাইপটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। আবার খেয়াল করো, Sn4+ আছে, Sn4+ থেকে কি হয়েছে, Sn2+ হয়েছে, তাহলে 4 থেকে 2 হয়েছে, তাহলে এদিকে কি হয়েছে, জারণ মান কমছে, দ্যাট মিন্স বিজারণ হয়েছে, দ্যাট মিন্স কি হয়েছে, বিজারণ হয়েছে। তাহলে বিজারণ কার হয়, জারকের, এই জন্য হচ্ছে Sn4+ জারক। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। আসো, এই যে কপার সালফেট প্লাস জিঙ্ক, কপার প্লাস জিঙ্ক সালফেট বিক্রিয়া নিচের কোনটি জারক, খেয়াল করো বিক্রিয়াটা, এদিকেও লেখা আছে, আমি হচ্ছে তোমাকে একটু বুঝায় যদি লেখাইতে চাই, কপার 2+ প্লাস জিঙ্ক কি আছে, কপার প্লাস জিঙ্ক 2+। খেয়াল করো ভাইয়া, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি একদম ধরে ধরে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। জিঙ্কের ক্ষেত্রে এদিকে জারণ মান 0, কপারের ক্ষেত্রে জারণ মান 0, যেহেতু এরা ধাতু, এটা আমরা সবাই জানি, ধাতুর জারণ মান 0। আচ্ছা, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, তাহলে এদিকে কি হয়েছে ভাইয়া, বল দেখি, এদিকে কি হয়েছে ভাইয়া, এদিকে জারণ হয়েছে, কারণ জারণে জারণ মান বাড়ে ভাইয়া, আপনি বলছেন। আচ্ছা, আবার খেয়াল কর, কপার 2+ থেকে 0 হয়েছে, তাহলে এদিকে কি হয়েছে, বিজারণ হয়েছে। কি হয়েছে, বিজারণ। কেন বিজারণ হয়েছে, কারণ ভাই আপনি বলছেন বিজারণে জারণ মান কমে, 2+ থেকে 0 হয়েছে। আচ্ছা, তাহলে যেহেতু কপার 2+ থেকে 0 হয়েছে, তাহলে বিজারণ কার হয়, বিজারণ হয় জারকের। কার, জারকের। কপার হচ্ছে জারক, আর জারণ হয় কার, জারণ হয় হচ্ছে বিজারকের। তাহলে জিঙ্ক 2+ কি, এটা হচ্ছে একটা বিজারক। এই হচ্ছে কথা। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল, নিচের বিক্রিয়া কোনটি জারক, তো আমাদের কোনটা জারক আসছে, কপার হচ্ছে জারক। অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে কপার, ও সরি কপার 2+, কপার 2+, যেহেতু কপার 2+ হচ্ছে জারক, অ্যান্সার হচ্ছে কপার 2+। এটা হচ্ছে একদম সিম্পল কথাবার্তা। ওকে, এখন আসো বিয়ার ল্যাম্বার্টের সূত্র। বিয়ার ল্যাম্বার্টের সূত্র এত হাবি যাবে তোমাকে বোঝাবো না। বিয়ার ল্যাম্বার্টের সূত্র থেকে মূলত আসে হচ্ছে এমসিকিউ। হ্যাঁ আমি জানি অনেকে বলবো সিলেবাসে নাই, বাট আমরা হচ্ছে রিস্ক নিতে চাচ্ছি না, এই জন্য এটা অ্যাড করে দিছি। আচ্ছা, বিয়ার ল্যাম্বার্টের সূত্রটা খুবই সহজ। বিয়ার ল্যাম্বার্টের সূত্রটা হচ্ছে, পাতিলেবুর, শর্টকাটটা দেখো, এই শর্টকাট কোথাও পাবা না। আমি পড়ার ক্ষেত্রে তোমার ভাইয়া তো একটু দুষ্ট, একটু পোংটামি করি, এই কারণে পোংটামি করতে করতে এটা বের করছি। পাতিলেবুর কি আছে, পাতিলেবুর বিসি বেশি, বিচি আছে না, এই বিসি বেশি, পাতিলেবুর বিসি বেশি। আচ্ছা, বেশি, খুব ভালো কথা। তাহলে পাতিলেবু, এই যে পাতিলেবু, এই যে পাতি, এই পাতি দিয়ে হচ্ছে পুরুত্ব, পাতি দিয়ে কি পুরুত্ব, আর লেবু দিয়ে হচ্ছে ল্যাম্বার্ট। তাহলে ল্যাম্বার্টের সূত্র কিসের উপর নির্ভর করে, পুরুত্বের উপর।
আচ্ছা, আর বিসি, বিতে কি, বিতে হচ্ছে বিয়ার, বিতে কি বিয়ার, আর সিতে কি কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, কনসেন্ট্রেশন অথবা ঘনমাত্রা। তাহলে বিয়ারের সূত্র কি নিয়ে কাজ করে? ঘনমাত্রা নিয়ে কাজ করে। তোমাদের এমসিকিউতে অনেক সময় নাকি তোমরা কনফিউজড হয়ে যাও যে ভাইয়া এমসিকিউতে তো আসলে মনে থাকে না কোনটা বিয়ার হবে নাকি কোনটা ল্যাম্বার্ট হবে। তাহলে আমাদের টেকনিক কি, পাতি লেবুর বিসি বেশি, পাতি দিয়ে হচ্ছে পুরুত্ব, লে দিয়ে হচ্ছে ল্যাম্বার্টের সূত্র, আর বিসি দিয়ে হচ্ছে বিতে বিয়ার, সিতে হচ্ছে কনসেন্ট্রেশন, শেষ। পাতি লেবুর বিসি বেশি, এই শর্টকাট দিয়ে হচ্ছে তোমরা ব্যাপারটা বুঝতে পারবা। এটাই হচ্ছে মেইন কথাবার্তা। এই যে এদিকেও হচ্ছে ব্যাপারটা এদিকে ইনক্লুড করা আছে, এদিকেও ব্যাপারটা ইনক্লুড করা আছে, ওরিড হওয়ার কিছু নাই। এদিকেও কিন্তু ব্যাপারটা ইনক্লুড করা আছে, এদিকে কি ব্যাপারটা ইনক্লুড করা আছে, ওরিড হওয়ার কিছু নাই। সো এই হচ্ছে মূলত কথাবার্তা। এখন আসো আমাদের পরবর্তীতে হচ্ছে এই যে এক্সামগুলো কিন্তু চলে আসছে। এখন হচ্ছে আমরা টানা কি করব, এক্সাম দিব তোমাদের সাথে। এখন কিন্তু আমরা বুঝাবো না, আমরা হচ্ছে ডিরেক্ট কি কি পড়লাম, কি কি টাইপ পড়লাম, ওই টাইপগুলোতে হচ্ছে গো থ্রু করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম নৌশিন আফরোজ, কেমন আছো আপু? কেমন আছো আপু? কাইন্ডলি একটু কমেন্টে জানাই দিও। ওকে, সো এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা জাস্ট এমসিকিউ দিকে গো থ্রু করব। কারণ আমি আগে বলছি যে আমি পার্সোনালি অ্যাজ এ স্টুডেন্ট থাকাকালীন যে বিষয়টা আসলে ফেস করছি অ্যাডমিশন টেস্টের সময়, সেটা হচ্ছে ভাই আমি দেখলাম যে ভাইরা হচ্ছে ধুমায়া পড়াচ্ছে, বাট এক্সাম কিভাবে দিতে হবে, এক্সাম স্ট্র্যাটেজি কি, এগুলো নিয়ে কথাবার্তা বলে না। এটারও একটা ডার্ক রিয়েলিটি আছে। ধরো এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে যদি আমি কথাবার্তা বলি না, তাহলে হচ্ছে তোমরা ভাববা যে ধুর এগুলো নিয়ে কথাবার্তা বলি, এগুলো তো হাইপে নাই, সেগুলো তো চেরি অন দ্য টপ কোনো টপিক না, তাহলে তো এটা আসলে হইল না, ঠিক না? কিন্তু আমাদের কিন্তু এক্সাম স্ট্র্যাটেজিটা অনেক ইম্পর্ট্যান্ট। পরে ভাই সবাই, বিশেষ করে পরে সবাই ধুমায়া পড়ে, সব কিছু করে, বাট এক্সাম দেওয়ার সময় ঘাবড়ায়া যায়। সো এক্সাম স্ট্র্যাটেজি কিন্তু বুঝতে হবে। আচ্ছা, তাহলে এক্সাম স্ট্র্যাটেজি আমরা কিভাবে বুঝবো? এক্সাম স্ট্র্যাটেজি দেখো, একটা প্রশ্ন পড়ার অনেক নিয়ম আছে। প্রশ্ন পড়ার নিয়মটা হচ্ছে কিভাবে, ধরো 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে একটা ইনফরমেশন, 50 ml দ্রবণে দ্রবীভূত থাকলে ওই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলারিটি কত। দেখো এই প্রশ্নের মধ্যে অনেক হাবিজাবি লেখা আছে, কিন্তু মেইন আলাপ হচ্ছে 4টা। 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, 50 ml দ্রবণ, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর হচ্ছে মোলারিটি কত। যে শেষ না? শেষ। তাহলে এদিকে আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে W সমান সমান SMV ভাগ 1000। খুব ভালো কথা। তাহলে S এর মান কত, এটাই তো জানতে চাইছি, ঠিক না? তাহলে S এর মান থাকুক, তাহলে S সমান সমান W ইন্টু 1000 ভাগ আমরা কি লিখতে পারি, MV। খুব সুন্দর। এখন হচ্ছে W এর মান কত, আমরা হচ্ছে মানগুলোকে একটু, এই যে W এর মান, এটা হচ্ছে W, তাহলে 1 গ্রাম ইন্টু কত, 1000, সূত্রের 1000 ভাগ MV, তাই না? আচ্ছা, M এর ভ্যালু কত, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর 40, এটা আমরা সবাই জানি, 40 ভর। আচ্ছা, ইন্টু কি, ইন্টু হচ্ছে ভি। ভি এর মান কত, খেয়াল করো, ভি এর মান এদিকে দেওয়া আছে, ভি এর মান হচ্ছে এই যে এটা হচ্ছে ভি এর মান 50 ml, এটা হচ্ছে কি ভি এর মান, এটা হচ্ছে কি ভি এর মান 50 ml। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা যদি আমি একটু লিখতে চাই, তাহলে অ্যান্সারটা কত আসবে, খেয়াল করো, সমান সমান, চলো এবার কাটাকাটি করি, 40 ইন্টু 50 হচ্ছে 2000। তাহলে অ্যান্সারটা মোটামুটি এরকম আসে, 1000 ভাগ 2000, 1000 ভাগ 2000 সমান সমান কত, হাফ, মানে 0.5 মোলার। অ্যান্সার কি, 0.5 মোলার। একদম সহজ, একদম সহজ, একদম সহজ। এই যে এখন হচ্ছে আমরা শুধু এমসিকিউ সলভ করব, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, রক্তে গ্লুকোজের পরিমাণ 8 মিলিমোল পার লিটার হলে মিলিগ্রাম পার ডেসিলিটার এককে গ্লুকোজের পরিমাণ কত। এই অঙ্ক নাকি কঠিন, এবং এই অঙ্ক কিন্তু বারবার আসে, এই অঙ্ক অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এটার ক্ষেত্রে একটা শর্টকাট দিয়ে দিই, এটার ক্ষেত্রে একটা আগে শর্টকাট দিই, পরে পড়াচ্ছি শর্টকাট, কারণ আমরা সবাই জেনজি, তো আমরা হচ্ছে শর্টকাটে বিশ্বাসী, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। এখন শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে এই রক্ত গ্লুকোজের ক্ষেত্রে ছোট থেকে বড় যদি হয়, ছোট থেকে বড় হলে আমরা কি করব? আচ্ছা, ধরো
ছোট থেকে যদি বড় হয় এটা একটা টার্মিনোলজি হইতে পারে, আর একটা হইতে পারে কি বড় থেকে ছোট, রাইট? দুইটাই তো জিনিস হইতে পারে, ছোট থেকে বড় হইতে পারে, বড় থেকে ছোট হইতে পারে। যদি হচ্ছে ছোট থেকে বড় হয়, দেখো তো কি ছোট থেকে বড়, এদিকে আছে 8, অপশনগুলো খেয়াল করো, 48, 150, 150, হ্যান ত্যান এগুলো লেখা, 152, 44, তাহলে 8 থেকে 144 হয়েছে, দ্যাট মিন ছোট থেকে বড়। ছোট থেকে বড় যদি হইতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, 18 দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে ভাইয়া? 18 দিয়ে গুণ করতে হবে, 18 দিয়ে গুণ, 18 দিয়ে গুণ, 18 দিয়ে কি গুণ। আচ্ছা, এখন আসো বড় থেকে ছোট, যদি বড় থেকে ছোট করা হয় তাহলে কি উল্টা, তাহলে আমরা এদিকে কি করবো, 18 দিয়ে ভাগ। তাহলে ছোট থেকে বড় হলো 18 থেকে গুণ, বড় থেকে ছোট 18 দিয়ে ভাগ। তাহলে আসে হচ্ছে 8 মিলিমোল পার লিটার, এটাকে হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটারে নিতে হবে। তাহলে ছোট থেকে আমাদেরকে কি করতে হবে, বড় করতে হবে। তাহলে ছোট থেকে বড় করতে হলে এটা হচ্ছে ছোট মান, এটা হচ্ছে ছোট মান হচ্ছে বড়, তাহলে ছোট থেকে বড়, দ্যাট মিনস হচ্ছে আমাদের 18 দিয়ে গুণ, 18 দিয়ে গুণ করতে হবে। যেহেতু 18 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 18 দিয়ে গুণ করতে হবে, ছোট থেকে বড়, যেহেতু 18 দিয়ে গুণ করতে হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, 8 × 18 করতে হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে, 8 × 18। তাহলে আনসারটা আসবে 8 8 64 4। এমন একটা অপশন আসবে যেটা লাস্টে 4 আছে, দেখো তো এটার লাস্টে 4 আছে। দেখো আমি কিন্তু পুরো অঙ্ক করলামও না, এটাই হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি। এই যে তুমি এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে করতে শিখে যাবা। দেখো 18 × 8, 18 × 8 কত হয়, 8 8 64 4। মানে এমন একটা অপশন হবে যেটা লাস্টে 4 থাকবে। দেখো তো অপশন 4 লাস্টে 4 আছে, কিন্তু শুধুমাত্র 3 নাম্বার অপশনে, সিতে, ঠিক না? দেখো 8 8 64 4, হাতে আছে 6 8 6 14, তাহলে অ্যান্সার হবে 144। এই যে 144, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের এই ব্যাপারটাতে কি করতে হবে, আমাদের দেখো আমাদের হচ্ছে ছোট থেকে বড় তো যদি যাই তাহলে 18 দিয়ে গুণ করতে হবে, বড় থেকে ছোট যদি যাই 18 দিয়ে ভাগ করতে হবে। এটাই হচ্ছে মূলত কথাবার্তা, ঠিক আছে? ছোট থেকে বড় মানে কি, এই দেখো সংখ্যাটা ছোট, অপশনগুলো বড়, তাহলে ছোট থেকে বড়, তাহলে 18 দিয়ে গুণ, আর অপশন যদি থাকে বড়, অপশনগুলো যদি থাকে ছোট, তাহলে 18 দিয়ে ভাগ করবা, তাহলে অ্যান্সার চলে আসবে। আচ্ছা, তৈলের ঘনত্ব হচ্ছে এত গ্রাম হলে, এত গ্রাম পার ml হলে 640 গ্রাম তেলের আয়তন কত। এটা হচ্ছে ফিজিক্সের টাইপের একটা অঙ্ক, বাট তাও আমি এটা অ্যাড করছি। আমরা কিন্তু সূত্র জানি কি, একক আয়তনের ভরকে হচ্ছে ঘনমাত্রা বলে, তার মানে রো ইকুয়ালস টু m/v, এটা আমরা জানি। তাহলে হচ্ছে আমাদেরকে কি বলছে, আয়তন কত। তাহলে m এর মান কত দেওয়া আছে এদিকে, 640 গ্রাম, আর হচ্ছে v এর মান কত দেওয়া আছে, 0.8 গ্রাম পার ml। খুব ভালো কথা। আর অপশন আছে লিটারে। তাহলে 640 ভাগ 0.8, আমরা কাটাকাটি করি, 640 ভাগ 0.8, তো 0.8 কে আমরা লিখতে পারি 8 ভাগ 10, তাহলে এই 10টা উপরে চলে যাবে, এই যে দেখো 8 8 64 80, তার মানে 800 কি বলতো, 800 দেখো এই যে 800 হচ্ছে ml, 800 কি ml। ml এ কি কোনো অপশন আছে, নাই। দেখো অপশনের ক্ষেত্রে প্রথমেই অপশনটা দিয়েছে 800, তুমি দেখেই দুম করে দাগাই দিবা আর করবা ভুল। ধরো তুমি এটা দাগাই দিছো, এটা দাগাই দিলে কি ভুল হবে, খেয়াল করো তো এদিকে কি দেওয়া আছে, লিটার, কিন্তু তোমার আসছে কিসে অপশন, ml এ, তাহলে তো এটা হবে না, এটা বাদ। তাহলে অ্যান্সার কি হবে, 800 ml কে আমরা কি লিখতে পারি, 800 ml কে আমরা লিখতে পারি 0.8 লিটার। 0.8 লিটার তো অপশনে আছে, তার মানে অ্যান্সার হবে সি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে একক আয়তনের ভরকে আমরা হচ্ছে কি বলি, ঘনত্ব বলি। সো এটাই হচ্ছে আসলে অ্যান্সার। কথা বুঝতে পারছো কিনা বাচ্চা কাচ্চারা, কথা বুঝতে পারছো কিনা? কথা বুঝারই কথা, একদম সহজ। আচ্ছা, এবার আসা হচ্ছে 5 গ্রাম পানিতে অক্সিজেন অণুর, অক্সিজেন পরমাণুর সংখ্যা কত। আচ্ছা, 5 গ্রাম পানিতে কি অক্সিজেন পরমাণুর সংখ্যা। আচ্ছা, আমরা জানি যে 18 গ্রাম পানিতে আছে 6.02, 18 গ্রামে আছে 6.02 × 10⁻23, 1 গ্রামে আছে 6.02 × 10⁻23 ভাগ 18, আর আরেকটা আছে 5 গ্রামে কত আছে, এটাই তো প্রশ্ন। তাহলে 5 গ্রামে কত আছে,
6.02 ইন্টু 10⁻23 ইন্টু 18 সরি ইন্টু 5 ভাগ হচ্ছে 18। আচ্ছা, তাহলে 6 আর 5 গুণ করলে 30, 30 ভাগ 18 ইন্টু 10⁻23। আচ্ছা, 30 ভাগ 18 হলে এমন একটা অপশন আসবে, দেখো তো 18 দুগুণা 36, 2 কি হবে না, 2 এর কাছাকাছি একটা মান হবে। এখন 2 এর কাছাকাছি মান তো আছে দুইটা, একটা আছে এটা একটা আছে, এই ক্ষেত্রে এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করি, 30 এদিকে আছে 18, তাহলে এদিকে অ্যান্সার কত আসে খেয়াল করো, 18 একে 18, এদিকে থাকে 12, দশমিক দিলাম, একটা শূন্য আসবে। এখন খেয়াল করো, আমার কিন্তু এই দুইটা অপশন বাদ যাবে, এটা আমি আগেই বুঝছি, হয় এটা হবে নাহলে এটা হবে। এখন আমি যদি হচ্ছে 6 দেই, তাহলে খেয়াল করো তো এদিকে কি আসে, 6 দিলে হচ্ছে 18 ইন্টু 6, খেয়াল করো 18 ইন্টু 6 কত, 6 8 48 এর 8, হাতে আছে 4, 6 4 10, 108। আর 18 ইন্টু 8 যদি করি, যেহেতু আরেকটা অপশন আছে 8 আছে, 18 ইন্টু 8 হচ্ছে 8 8 64, 4 হাতে আছে 6, 144। আচ্ছা, এদিকে কত আছে 120, এদিকে আছে 144, তাহলে তো এটা হবে না, তার মানে এটাই হবে। তাহলে এদিকে থাকবে 108, তাহলে কত দিব 6, এই তো হয়ে গেল। তার মানে এমন একটা অ্যান্সার হবে যেটাতে 1.6 থাকবে, তো 1.6 টা আছে শুধুমাত্র এটাতে, সো এটা হচ্ছে অ্যান্সার, এটাও অ্যান্সার না। আশা করি টেকনিকটা বুঝতে পারছো যে কিভাবে আসলে অঙ্কটা করলাম। এই অঙ্কগুলো কিন্তু ভাই অনেক 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 ইম্পর্টেন্ট, এবং তোমরা যারা মেডিকেল মূলত প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এই ম্যাথগুলোতে প্যারা খাও, যেগুলোতে প্যারা খাওয়া যাবে না এগুলোতে প্যারা খাওয়া গুণা। এগুলো হচ্ছে একদম সহজ, একদম কি সহজ, একদম পানির মতো সহজ। তাহলে অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে হচ্ছে 1.66 ইন্টু 10⁻23, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার আসো, 6 গ্রাম কার্বনকে বাতাসে সম্পূর্ণরূপে দহন করতে কতগুলো অক্সিজেন অণুর প্রয়োজন হবে খেয়াল করো। তাহলে আমাদের এই বিক্রিয়াটা দেখতে হবে, কার্বন তো দহন মানে কি, অক্সিজেনের সাথে বিক্রিয়া, এটা মনে রাখবা। দহন মানে হচ্ছে কি অক্সিজেনের সাথে বিক্রিয়া, দহন মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া। আচ্ছা, খেয়াল করো, তাহলে কার্বন প্লাস অক্সিজেন হয়ে যাবে কি কার্বন ডাই অক্সাইড। খুব ভালো কথা। এখন হচ্ছে 6 গ্রাম কার্বনকে বাতাসে সম্পূর্ণরূপে দহন করলে কতগুলো অক্সিজেন পরমাণু পাওয়া যাবে। আচ্ছা, 12 গ্রামকে করলে আমরা কতটুকু পাই, 12 গ্রামকে করলে তো আমরা পাই হচ্ছে অক্সিজেন গ্যাস, এই যে 6.02 ইন্টু 10⁻23, তাহলে 6 গ্রাম করলে এর অর্ধেক পাবো, খুবই কমন সেন্স। তাহলে কত আসবে অ্যান্সার, 3.01 ইন্টু 10⁻23, এগুলো তো মুখে মুখেই করা যায়, 3.01 তো আছে, এটাই হচ্ছে অ্যান্সার। খেয়াল করো কি করলাম, কিছুই করলাম না, কিছুই করলাম না, জাস্ট হচ্ছে 12 গ্রামে আমরা জানি 6.02 ইন্টু 10⁻23, কারণ এদিকে কার্বন আছে আর এদিকে অক্সিজেন আছে, এটা দেখে বুঝতে পারলাম। তাহলে 6 গ্রামে কত আসবে, এর অর্ধেক আসবে, এই যে অর্ধেক চলে আসলো, তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ, ওকে। এবার আসো হচ্ছে আমাদের 1 গ্রাম কার্বনে কয়টা পরমাণু আছে, 1 গ্রাম কার্বনে কয়টা পরমাণু আছে। আচ্ছা, খেয়াল করো, 12 গ্রাম কার্বনে, কার্বনের ভর যেহেতু 12, তাহলে 12 গ্রামে আছে কতটুকু, 6.02 ইন্টু 10⁻23, জাস্ট 6 দিয়ে লিখলাম ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে 1 গ্রামে কত টাকা আছে, 1 গ্রামে কত আছে, তাহলে 6 ভাগ 12 ইন্টু 10⁻23, তাহলে কত আছে 0.5 ইন্টু 10⁻23। আচ্ছা, এটা কি অপশনে আছে, নাই, 23 যুক্ত কোনো অপশন নাই, এই যে এটা আছে 0.5 তো না, সেটা বাদ। আচ্ছা, তাইলে এখন 23 এর জায়গায় 0.5 থাকুক, একটা 10 নামাই ইন্টু 10⁻22 করি। কেন 10⁻22 করলেন ভাই, কারণ এদিকে আমি একটা অপশন দেখতে পাচ্ছি 10⁻22 আছে। তাহলে 10 এর অর্ধেক কত, বা হচ্ছে ধরো ক্যালকুলেশন করি 5/10 ইন্টু 10 ইন্টু 10⁻22, এই 10 কাটা, তাহলে আলটিমেটলি 5 ইন্টু 10⁻22 এটা থাকে, তাহলে 5 ইন্টু 10⁻22 এটা আছে, সো এটা হচ্ছে অ্যান্সার। একবারে সহজ, একেবারে সহজ, একেবারে কি বলো দেখি, একেবারে হচ্ছে সহজ ম্যাথ। আশা করি এই ম্যাথগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমি যদি ক্যালকুলেশনটা আরেকটু বুঝাই,
12 গ্রামে আছে অ্যাভোগাড্রো সংখ্যার সমান মানে 6 × 10⁻23, তাহলে 1 গ্রামে আছে 6/12 × 10⁻23, তাহলে অ্যান্সার আসলো 0.5 × 10⁻23। আমি দেখলাম 10⁻23 আছে হচ্ছে 6 পয়েন্ট, তো এটা তো অ্যান্সার হবে না। বাট আরেকটা অপশন আছে 10⁻22, তাহলে একটা 10 আমি এই পাশে করলাম, জাস্ট আলাদা করলাম, আর একটা 10 সাথে রাখলাম, তো 0.5 × 10 মানে হচ্ছে 5, তো 5 × 10⁻22, এই যে 5 × 10⁻22 আছে, তো এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে কি তাহলে আমাদের অ্যান্সার। এবার আসো আমাদের পরবর্তী আলাপ, 0.01 মোলার সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত? আচ্ছা, তাহলে ppm এর শর্ত কি? আমাদের মোলার থেকে ppm এ যাওয়ার শর্ত হচ্ছে sm × 10³ আচ্ছা, sm × 10³ তাহলে s কত? সোডিয়াম কার্বনেট 106, m হচ্ছে 0.01, আর 10³ তো 10³ আচ্ছা, তাহলে 106 × 1/100 × 10³ তাহলে কত আসে? 10³ থেকে 1, এইটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার। এটা কি? এটা হচ্ছে এত ppm। আর খেয়াল করো তো অপশন এটা আছে কিনা। হ্যাঁ, এখন তুমি ভাবো তো এটা তো নাই ভাই, তাহলে এটা কেমনে হইলো? আচ্ছা, খেয়াল করো এদিক থেকে কি লেখা যায় দেখো তো, 106 × 10³ ভাগ 100, এদিক থেকে আমাদের কি লেখা যায়? লেখা যায় হচ্ছে 1.06 × 10³ দেখো তো লেখা যায় কিনা। এই যে 106 কে 100 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসে? 1.06 × 10³ আছে নাকি? এই যে 1.06 × 10³ এই যে এটাকে তো আবার এটা লেখা যায়, ঠিক না? লেখা যায় না? লেখা যায়। এই যে তাহলেতে হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আসো এই যে জারণ সংখ্যা কত, বিজারণ সংখ্যা বলে সরি, জারণ সংখ্যা কত, কোনটা জারক কোনটা বিজারক, হ্যান তেন এগুলো কিন্তু অনেক আসে। তাহলে জারণের কনসেপ্টটা কি? কোবাল্টের জারণ বের করতে হবে, তাহলে কোবাল্টকে আমরা কি ধরবো? কোবাল্টকে আমরা ধরবো x। তাহলে আসো, সোডিয়াম হচ্ছে জারণ মান 1, এটা আমরা জানি, কোবাল্টেরটা হচ্ছে x যেহেতু বের করব, প্লাস হচ্ছে নাইট্রেট হচ্ছে -1, আর আছে কয়টা? আছে হচ্ছে 6টা × 6, এবং একটা যৌগের টোটাল জারণ মান হচ্ছে 0, তাহলে 3 + 6 - 6 = 0, তাহলে x = +3, সুতরাং x = +3, তো +3 আছে না? আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলো একদম সহজ, একদম কি সহজ। আচ্ছা, এবার আসো নিচের কোনটি জারক বিজারক উভয় হিসেবে কাজ করে? জারক বিজারক উভয় হিসেবে কাজ করে H2O2। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা ডাইরেক্ট মুখস্থ এবং এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। জারক বিজারক উভয় হিসেবে কাজ করে H2O2। আচ্ছা, নিচের কোনটি জারক নয়? আচ্ছা, নিচের কোনটি জারক নয়? এগুলা কিন্তু মেডিকেল টাইপের প্রশ্ন, ঠিক আছে? না, নয় নয় মানে কি? জারক নয় মানে কি? জারক নয় মানে বিজারক, প্রশ্ন কিন্তু বুঝতে হবে। জারক নয়, ঠিক না? তোমরা কিন্তু জারক কোনটা ভাইবা দাগাই দিয়ে আসবা, পরে করবা ভুল, আইসা করবা কান্নাকাটি। তো জারক নয় এই জিনিসটা তাকে গোল দিবা পরীক্ষার মধ্যেই, তাহলে তোমার ব্রেন বুঝতে পারবে ও আচ্ছা দিয়ে কিন্তু নয় বলছে, তোমার ব্রেন কিন্তু অ্যালার্ট হয়ে যাবে। তাহলে নিচের কোনটি জারক নয়, এটার মানে নিচের কোনটা বিচারক? তাহলে বিচারক কে জানো? লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা হচ্ছে তীব্র বিজারক। এটা কি? এটা হচ্ছে তীব্র বিজারক, মুখস্থ ডিরেক্ট, তীব্র বিজারক, এটা হচ্ছে তীব্র বিজারক। ওকে, খুব ভালো কথা। এখন আসো আমাদের একদম লাস্ট যে স্লাইড, সেটা হচ্ছে কি স্লাইড? সেটা হচ্ছে থ্যাংক ইউ স্লাইড। তো তোমাদের ক্ষেত্রে আজকে কিন্তু আমরা একদম A to Z সব কিছু হচ্ছে বুঝাই দেওয়ার চেষ্টা করছি এই অধ্যায়ের, যেটা তোমার ঢাবির জন্য হচ্ছে অনেকাংশে হেল্প করবে বলে আমাদের বিশ্বাস। সো আশা করি হচ্ছে তোমাদের এই ক্লাসটা তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে, এবং এই ক্লাসটা থেকে তোমরা হচ্ছে সবকিছু বুঝতে পেরেছো। এবং এই যে আমি যে টাইপগুলো পড়িয়েছি সেই টাইপগুলো খুব ভালোভাবে পড়বা। আমি যে টাইপগুলো পড়িয়েছি সেই টাইপগুলো হচ্ছে ভালোভাবে কভার করবা, ঠিক আছে? আমি যে টাইপগুলো পড়িয়েছি সেই টাইপগুলো হচ্ছে আবার যদি একটু দেখাইতে চাই, আমি যে টাইপগুলো পড়িয়েছি সেই টাইপগুলো যদি আবার একটু দেখাইতে চাই, ওকে, হয়ে গেল টাইপগুলো। আচ্ছা, এই যে এটা হচ্ছে সেই টাইপ, ঠিক আছে না? এই যে দেখো আমরা যে টাইপগুলো পড়ছি সেই টাইপগুলো হচ্ছে যদি একটু দেখাইতে চাই, যে পুরা পরিমাণগত রসায়নের মধ্যে আমরা যে যে জিনিসগুলো পড়ছি সেটা হচ্ছে একে হচ্ছে কি পড়লাম? শতকরা সংযুতি পড়লাম, তারপর হচ্ছে মূল সংখ্যা রিলেটেড জিনিসপত্র পড়লাম, গাণিতিক সমস্যা পড়লাম, ppm ppb পড়লাম, লঘুকরণ সূত্র পড়লাম, শর্টকাট পড়লাম, ঘনমাত্রা পড়লাম, জারণ বিজারণ মিশ্রণের পিএইচ, এক্সাম উইথ মেন্টর। সো আমাদের ক্লাস ভাই, আমাদের ক্লাস হচ্ছে মোটামুটি হচ্ছে একদম শেষ।
সো আমাদের ক্লাস কি, আমাদের ক্লাসের কিন্তু সবগুলা টাইপ মোটামুটি হচ্ছে কভার করার আজকে চেষ্টা করেছি, এবং আশা করি এই স্লাইডগুলো হচ্ছে তোমাদেরকে তো আমরা অবশ্যই দিয়ে দিবই, এটা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না যে স্লাইডটা যে দিয়ে দিব, যে স্লাইড যে দিয়ে দিব সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। সো এই হচ্ছে আমাদের ওভারঅল পুরা হচ্ছে কথাবার্তা, এবং সবগুলা টাইপ কিন্তু আমি একদম ধরে ধরে শেষ করে দিয়েছি। স্লাইড কখন পাবো, আমার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে স্লাইড আমি দিয়ে দিই, কোনো প্যারা নাই। আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে দেখলেই হচ্ছে, কি বলো, টেলিগ্রাম চ্যানেলে যদি দেখো তাহলে হচ্ছে স্লাইড পেয়ে যাবে। এবং তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অ্যাডমিশন রিলেটেড তাহলে হচ্ছে সে প্রশ্ন কিন্তু তোমরা চাইলে আমাকে করে ফেলতে পারো, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে উত্তর দিয়ে দিব। যদি কোনো প্রশ্ন থাকে অ্যাডমিশন রিলেটেড তাহলে হচ্ছে হয়ে যাবে। আচ্ছা, আশা করি তোমাদের হয়তো বা প্রশ্ন তেমন নাই। স্লাইড কখন পাবে এই প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। সো আজকের ক্লাস আমাদের হচ্ছে এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, এবং হচ্ছে পিডিএফ ইনশাল্লাহ আমি দিয়ে দিব, এবং নিজের আব্বা আম্মার খেয়াল রেখো। এবং এখন কিন্তু ডেঙ্গু জ্বরের খুব প্রকোপ, সো নিজের প্রতি যত্ন নিও এবং পড়াশোনার প্রতি যত্ন নিও, এবং তুমি যে ধর্মেরই হও সেই ধর্মে কি করো, সেই ধর্মেরই হচ্ছে প্রার্থনা করো। এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।